আসসালামু আলাইকুম ভাইয়া। তাহলে হচ্ছে আমরা আমাদের উদ্ভিদের মধ্যে কিভাবে পরিবহন হচ্ছে এবং উদ্ভিদের পরিবহন যে সিস্টেমটা এটা আমরা পুরোপুরি আয়ত্ত অলরেডি করে ফেলছি, ঠিক আছে। এখন হচ্ছে আমরা পড়বো আমাদের মানব দেহের মধ্যে কিভাবে রক্ত সংবহন হচ্ছে এবং তার টোটাল প্রসিডিউরটা, এবং আমাদের রক্ত সংবহন তন্ত্র সিস্টেমের সাথে কে কে জড়িত আছে এবং তাদের সম্পর্কে আমার বিস্তারিত পড়াশোনা করতে হবে, ঠিক আছে। আসি তাহলে মানব দেহের রক্ত সংবহন তন্ত্র আমি যখন পড়তে যাইবো, আমার অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আমরা সবাই জানি, আমাদের শরীরের মধ্যে সংবহন কিসের মাধ্যমে হচ্ছে? অবশ্যই রক্তের মাধ্যমে হচ্ছে, তাই না? সো আমার ফার্স্ট অফ অল ব্লাড সম্পর্কে একটা পুরোপুরি ধারণা থাকা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আসি আমরা রক্ত সংবহন কিভাবে হচ্ছে এবং রক্ত সংবহনের প্রয়োজনীয়তাটা কি। আমরা সবাই জানি এটা, তাই না? আমরা জানি। আমি যদি তোমাকে একদম সিরিয়ালি বলি তাহলে হচ্ছে আমরা আগে মানে বই ওয়াইজ পড়াশোনা করি, ঠিক আছে। এই লাইনগুলো কেন পড়বা? যাতে তুমি পরীক্ষার হলে বেশি লিখতে পারো, ঠিক আছে। আমরা জানি তোমাদের কোষের মধ্যে অক্সিজেন পৌঁছে দেয়া এবং কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং বর্জ্য পদার্থ নিয়ে এসে সেটাকে দেহ থেকে বের করে দেয়া, এই পুরোপুরি দায়িত্বগুলো কে পালন করে? রক্ত পালন করতেছে। শুধু কি অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সমিট করতেছে? না, তারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছাড়াও আমাদের যে খাদ্যগুলা, তাই না, খাদ্য পরিবহন করে কে? অবশ্যই রক্তের মাধ্যমে পরিবহন হচ্ছে। তাইলে আমাদের এই জিনিসগুলো জানা লাগবে, এই জিনিসটা জানা লাগবে যেই তন্ত্রের মাধ্যমে রক্ত প্রতিনিয়ত দেহের বিভিন্ন অঙ্গ এবং অংশে চলাচল করে তাকে আমরা কি বলি? রক্ত সংবহন তন্ত্র বলি। তাহলে এই সংজ্ঞাটা মাথায় রাখা লাগবে কিসের জন্য? ক এর জন্য, ঠিক আছে। আসি, এই তন্ত্রে প্রবাহিত রক্তের মাধ্যমে দেখো খাদ্য, অক্সিজেন এবং রক্তের যে বর্জ্য পদার্থ সেগুলো দেহের এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং দরকার পড়লে সেগুলো দেহ থেকে নিষ্ক্রান্ত হয় বা বের হয়ে যায়, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা বুঝতে পারছি মোটামুটি রক্তের কাজটা কি, ঠিক আছে। আসি, তাহলে একটা হচ্ছে তোমার সেকেন্ড যেটা কোয়েশ্চেন আসবে সেটা হচ্ছে আমরা জানি এই যে রক্ত যে সংবহন সেটা হচ্ছে দুই রকম ভাবে হইতে পারে। একটা হচ্ছে আমাদের ওপেন, একটা হচ্ছে আমাদের ক্লোজ। একটা হচ্ছে ভাইয়া ওপেন, একটা হচ্ছে আমাদের ক্লোজ। আচ্ছা, এই দুইটা জিনিস কি? আচ্ছা, যেসব প্রাণী একটু অনুন্নত তাদের ক্ষেত্রে ওপেন সার্কুলেটরি সিস্টেমটা দেখা যায় বা মুক্ত সংবহন তন্ত্রটা দেখা যায়। জিনিসটা কি? সাপোজ যেসব প্রাণী ধরো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা হয়তো বা তোমরা এখন জানবা না, তোমরা ধরো যেগুলো অনুন্নত, ঠিক আছে, যেমন হচ্ছে আমি যদি বলি ঘাসফড়িং, তেলাপোকা, তাই না, শামুক। আচ্ছা, এদের ক্ষেত্রে দেখা যায় কি আমাদের নর্মাল যে রক্তগুলো, আমাদের এই যে আমাদের নিজেদের শরীরের মধ্যে রক্ত কিংবা যত স্তন্যপায়ী প্রাণী আছে যারা উন্নত আর কি, তাদের ক্ষেত্রে রক্তগুলা কখনো উন্মুক্ত কোনো জায়গায় বের হয়ে যায় না। অবশ্যই কিসের মধ্যে থাকে? অবশ্যই রক্তনালীর মধ্যে থাকে, রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে, ঠিক আছে। রক্তনালীর মধ্যে সীমাবদ্ধ থাকে। এই যে রক্তনালীর মধ্যে যে সীমাবদ্ধ থাকা এবং হৃৎপিণ্ড, দেখো কয়েকটা জিনিস হয়, জাস্ট হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড থেকে রক্তনালী হয়ে পুরো দেহের কোষের মধ্যে ট্রান্সমিট হচ্ছে, আবার রক্তের মাধ্যমে এসে ফুসফুস দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি একটা বদ্ধ সার্কুলেটরি সিস্টেম। বদ্ধ মানে কি? সেটা কখনো দেহের কোনো উন্মুক্ত অংশে উন্মুক্ত মানে তোমার বের হয়ে যাচ্ছে না, ঠিক আছে। সবসময় কিসের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে? রক্তনালীর মধ্যে কিংবা হৃৎপিণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। সো এই জিনিসটাকে আমরা কি বলবো? বদ্ধ সংবহন তন্ত্র বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে এটা খতে জিজ্ঞেস করলে আমরা পারবো না, এটা বেশিরভাগ অনুধাবনমূলক কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র বলতে কি বুঝো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সারা দেহে রক্ত একবার সম্পূর্ণ পরিভ্রমণের জন্য মাত্র 1 মিনিট বা তার চেয়েও কম সময় লাগে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ? এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস আমরা ওভাবে করে পড়বো। তাহলে আমরা দেখি রক্ত কিভাবে কাজটা করতেছে। দেখো, রক্ত সরাসরি দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে পৌঁছে। এগুলো আমরা যখন ইন্টার লাইফ উঠবো তখন দেখবো এগুলো সম্পর্কে বিস্তারিত কিছু পড়াশোনা আছে। যেমন আমি যদি তোমাকে বলি, সাপোজ ভাইয়া আমাদের উপর থেকে রক্তটা নিচে যাচ্ছে, ঠিক আছে। আমাদের অ্যাওর্টা দিয়ে রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত বের হচ্ছে না, যেটা পুরো দেহে সাপ্লাই হইতে হবে। তাহলে ওই অ্যাওর্টা দিয়ে ব্লাডটা বের হচ্ছে, বের হয়ে সাপোজ ধরো সে উপর থেকে শরীরের নিচে অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে সে যাচ্ছে, হৃৎপিণ্ড থেকে সে পায়ের দিকে যাচ্ছে। সো যাওয়ার মধ্যে প্রতিমধ্যে তার কে পড়ছে? সাপোজ এরকম করে আমাদের কে পড়ছে? সাপোজ যকৃৎ পড়ছে, ঠিক আছে। সো ও কি করবে? যাওয়ার প্রতিমধ্যে যখন তার মধ্যে যকৃৎ পড়বে, তাহলে ও কি করবে? যকৃতের মধ্যে তোমার কি এভাবে করে এসে যকৃতের মধ্যে অনেকগুলা কি সে ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। ওই যে মেইন যে রক্তনালীটা সেটা অনেকগুলো ছোট ছোট রক্তনালিকায় ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে তোমার কি করবে? যকৃতকে কি করবে? পুষ্টি প্রদান করবে এবং যকৃত থেকে বর্জ্য পদার্থগুলো কালেক্ট করে আবার কি করবে? আরেকটা এই যে ছোট ছোট সবগুলো মিলে আরেকটা কি করবে? বড় রক্তনালী ফর্ম করে ওখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের রক্তের কাজ, অর্থাৎ রক্ত ডিরেক্ট সরাসরি অঙ্গে গিয়ে কি করে? কাজগুলা করে, ঠিক আছে। আচ্ছা, তারপর রক্তবাহী নালিকার ব্যাসের পরিবর্তনের মাধ্যমে দেহের কোনো বিশেষ অঙ্গে রক্ত প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে। ভাইয়া এটাই তোমাকে অলরেডি বুঝাই ফেলছি আমি। এই যে দেহের বিশেষ অঙ্গ যেমন যকৃৎ,
ঠিক আছে, অথবা কিডনি, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ভাইটাল কিছু অঙ্গ, ঠিক আছে, অপরিহার্য কিছু অঙ্গ, তাদের ক্ষেত্রে দেখা যায় কি তোমার এই যে দেখো রক্তনালীগুলো ফার্স্টে ছিল ধরো এত মোটা, পরবর্তীতে তার ব্যাসটা চিকন করে অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে সে কি করবে, যকৃতে প্রবেশ করবে। যকৃতের মধ্যে কেন এতগুলো ভাগে ভাগ হইতেছে, যাতে প্রপারলি সে কি ব্লাডটা সাপ্লাই দিতে পারে, যকৃতের প্রত্যেকটা লোভিউলসে যাতে কি সে প্রত্যেকটা লোভিউলে ব্লাডটা ঠিকভাবে সাপ্লাই দিতে পারে। তারপর সাপ্লাই দিয়ে সে আবার কি করবে, ওই সবগুলোকে একত্র করে একটা শিরা ফর্ম করে ওখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, এটা এখানে বলা হচ্ছে। অর্থাৎ সে কি করতেছে, যকৃতের মধ্যে রক্ত প্রবাহের পরিমাণটা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন আমি যকৃৎ নিয়ে বলতেছি না, তাহলে যকৃতের মধ্যে নর্মাল ধমনীটা উপর থেকে যখন নিচে নামতেছে, নামার পরে সেটা যকৃতের মধ্যে ঢোকার সময় সেটা হেপাটিক ধমনী হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমরা বলছিলাম যকৃৎ মানে হেপাটিক, তাই না? আচ্ছা, এবং এটা তোমার সবগুলো কালেক্ট করে লাস্টে বের হয়ে যাচ্ছে কি দিয়ে, হেপাটিক শিরা দিয়ে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, বুঝতে পারছি, হেপাটিক শিরা দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, রক্ত তোমার দেহের বিভিন্ন অংশ পরিভ্রমণ করে লাস্টে কোথায় চলে আসে, হৃৎপিণ্ডে ফিরে আসে, তাই না? আমরা তো জানি রক্ত পুরো দেহে পরিভ্রমণ করে কই চলে আসে, হৃৎপিণ্ডে চলে আসে, কারণ হৃৎপিণ্ডে হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করে, পাম্প অর্গান হিসেবে কাজ করে, ঠিক আছে। আমরা যে রক্ত, ধরো রক্তের হচ্ছে তোমার সাপ্লাই হচ্ছে এখানে, ঠিক আছে, সাপোজ ধরো হৃৎপিণ্ডের এখানে, দেখো ব্লাডটা এখান থেকে পায়ের তালু পর্যন্ত যাওয়া লাগতেছে, তাহলে ও যে এখান থেকে পায়ের তালু পর্যন্ত যাচ্ছে, কিংবা মাথার যে কোষগুলা, সেরেব্রামের যে কোষগুলা, এখানেও সে ব্লাডটা সাপ্লাই দিচ্ছে, তাহলে তার মধ্যে একটা ফোর্স দরকার না, তার মধ্যে একটা শক্তি দরকার না? ওই যে বলছিলাম উদ্ভিদের ক্ষেত্রে মনে ছিল চোষক শক্তি, সো এটা আমাদের ক্ষেত্রে জিনিসটা দরকার আছে না, একটা তোমাকে কি ফোর্স দিবে যাতে সে অনেক দূরে পর্যন্ত যাইতে পারে। এই যে ফোর্সটা, এই যে পাম্প যেটা, সেটা হচ্ছে দেয় কি, হৃৎপিণ্ড, ঠিক আছে, হৃৎপিণ্ডের কাজই হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এগুলো নিয়ে মোটামুটি পড়াশোনা করব, এবং এই তিনটা জিনিসটাকে আমরা কি বলবো, এগুলোকে আমরা বলবো ব্লাড সার্কুলেটরি সিস্টেমের অংশ। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে ব্লাড ছাড়াও আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে লিম্ফেটিক সিস্টেম, ঠিক আছে, লসিকা তন্ত্র। আচ্ছা, লসিকা তন্ত্র নিয়ে তোমাদের এই এসএসসি লেভেলে কিন্তু কোনো পড়াশোনা নাই। লসিকা হচ্ছে, আমরা যদি একদম সিম্পলি বলি, আমরা অলরেডি পড়ছিলাম, সেটা হচ্ছে তোমার আমাদের কোষ আছে না, অনেকগুলো ধরো কোষ, ঠিক আছে, তো আন্তঃকোষীয় যে ফাঁকগুলো আছে, ফাঁকের মধ্যে দেখা যায় কিছু তরল জাতীয় পদার্থ দেখা যায়, ঠিক আছে, কিছু তরল জাতীয় পদার্থ দেখা যায়, এই জিনিসগুলোকে বলা হচ্ছে লসিকা বা লিম্ফ, ঠিক আছে। এই লসিকার আবার আলাদা একটা সিস্টেম আছে, যেমন লসিকা আছে, লসিকা নালী আছে, তারপর ল্যাকটিয়াল নালী আছে, এবং এই সবগুলাকে মিলে কি বলে, লসিকা তন্ত্র বলে, ঠিক আছে। ভাইয়া মনে আছে ল্যাকটিয়াল জিনিসটার নাম মনে আছে? ল্যাকটিয়ালটা আমি তোমাকে পড়াইছিলাম, খাবার পরিপাকের ক্ষেত্রে পড়াইছিলাম না, স্নেহ জাতীয় খাদ্য শোষণ কে করতেছে, এই যে ল্যাকটিয়াল নালী, সেটাও কিন্তু একটা কি ছিল, লসিকা সিস্টেম ছিল। আমি তোমাকে বলছিলাম শুধুমাত্র স্নেহ বা লিপিড জাতীয় খাদ্য শোষণের জন্য কাকে প্রয়োজন, লসিকা প্রয়োজন, তাই না? আর বাদ বাকি সবগুলো কিন্তু ডিরেক্টলি তোমার ব্লাডের মধ্যে শোষণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই লিম্ফেটিক সিস্টেমটা, সেখানের মধ্যে কি কি আছে, আমার লসিকা, লসিকা নালী, লসিকা তন্ত্র আছে। আমি একদম খুবই কমন একটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আমাদের টনসিল। আমরা টনসিল সবাই চিনি না, এই যে টনসিল ফুলে গেলে আমাদের কি, আমরা হজম করতে সমস্যা হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে, তাই না? এটা টনসিলটা হচ্ছে একটা লসিকা নালী, লসিকা তন্ত্র, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই লিম্ফ নোড যেটা, অর্থাৎ টনসিল একটা লিম্ফ নোড। আচ্ছা, তাহলে এটা আমার কি কাজে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের, তুমি তো জিজ্ঞেস করতে পারো ভাই তাহলে যাদের মধ্যে তোমার বছরের মধ্যে 3 থেকে 4-5 বার ইনফেকশন হচ্ছে, তাদের ক্ষেত্রে বলা হয় টনসিলটা কেটে ফেলতে। তাহলে ভাই এটাতে সমস্যা কি হচ্ছে, তাই না? এটা তো নর্মাল একটা জিনিস, কেটে ফেলতে পারে, তাই না? হ্যাঁ, এই লসিকাটা হচ্ছে আমাদের দেহের একটা ইমিউন তন্ত্রের অংশ বা প্রতিরক্ষা তন্ত্রকারী অংশ, ঠিক আছে। সো এই কি, এটা কি কাজ করে, এটা বেসিক্যালি আমাদের বাইরের যে রোগ জীবাণু, সেটা যাতে দেহের ভিতরে প্রবেশ করলে সে ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে, অর্থাৎ রোগ জীবাণুটাকে ভক্ষণ করে মেরে ফেলে। আচ্ছা, এটা হচ্ছে তার একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, তুমি এখানে লিখে নিতে পারো লসিকার মধ্যে কি কি থাকে। লসিকা হচ্ছে লিম্ফোসাইট ধারণ করে, কি ধারণ করে, লিম্ফোসাইট ধারণ করে। এই লিম্ফোসাইটটা হচ্ছে বেসিক্যালি কি ফর্ম করে, এই লিম্ফোসাইটটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ভাই অ্যান্টিবডি তো আমরা সবাই চিনি, তাই না? অ্যান্টিবডি কি করে, আমাদের শরীরে রোগ জীবাণুকে মেরে ফেলে, ঠিক আছে, বা আমাদের প্রতিরক্ষা তন্ত্রের প্রধান জিনিস হিসেবে কাজ করে কে, অ্যান্টিবডি। আচ্ছা, তারপর সেটার এই লসিকার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে স্নেহ জাতীয় পদার্থ পরিবহনে অংশগ্রহণ করে, ঠিক আছে, স্নেহ জাতীয় পদার্থ পরিবহনে অংশগ্রহণ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই লসিকার আরেকটা কাজ হচ্ছে, যেখানে যেসব স্থানে ব্লাড, অর্থাৎ যেসব স্থানে রক্ত পৌঁছাতে পারে না, সেসব স্থানে তোমার পরিবহন তন্ত্রের কাজটা কি করে, লসিকা তন্ত্র করে।
কথা বুঝতে পারছি? যেসব জায়গা অর্থাৎ সবখানে তো আমার কে পৌঁছাতে পারবে না, ব্লাড পৌঁছাতে পারবে না, ও সবখানে পৌঁছায়, বাট কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড পৌঁছাতে পারে না, সেই জায়গাগুলোতে আমার পুষ্টি সরবরাহ করা লাগবে না, নয়তো সেই জায়গাতে নেক্রোসিস হয়ে মারা যাবে, তাই না? আচ্ছা, সো এই যে তোমার যাতে মারা না যায় ওখানে পুষ্টিটা কে সাপ্লাই দিবে? ওখানে পুষ্টি সাপ্লাই দিবে লসিকাতন্ত্র। তাহলে এবার লসিকাতন্ত্রের কাজ আমরা বুঝছি না কি কাজ করে, আশা করি পারবা। জাস্ট একটুক জানো তাহলে তোমার জন্য মোর দেন এনাফ, বিকজ লসিকাতন্ত্র থেকে তোমাকে কোয়েশ্চেন দিবে না, যেটা দিবে তুমি এই 4টা পয়েন্টগুলো মাথার মধ্যে সেট করে রাখো, তুমি অন্য 10-15 জন থেকে অনেক বেশি জানো, ঠিক আছে? আসি, এখন আমরা রক্ত বা ব্লাড নিয়ে পড়বো। মাথায় রাখবা এই জিনিসটা আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পড়াশোনা, ঠিক আছে? রক্ত তোমার খতে আসবে, রক্ত কাকে বলে কতে আসবে, এবং রক্তের যাবতীয় পড়াশোনাগুলো গ ঘতে দিবে, শিওর, ঠিক আছে? আসি, তাহলে রক্তের সংখ্যাটা আমরা মোটামুটি অনেকেই জানি, সেটা হচ্ছে আমাদের রক্ত আমরা অনেকে টেস্ট করে দেখছি না, ঠিক আছে? আমাদের ধরো দাঁতের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, সো বাই এনি চান্স আমাদের জিনিসটা আমাদের জিহ্বা দিয়ে ধরো আমাদের ভিতরে ঢুকে যাচ্ছে, সো আমরা বুঝতে পারতেছি রক্তটা কাইন্ড অফ ঈষৎ লবণাক্ত জাতীয় একটা পদার্থ, তাই না? কাইন্ড অফ একটু লবণাক্ত, তাই না? আর একটু কেমন যেন একটা ক্ষারীয় একটা টেস্ট আছে, তাই না? সো ওইটাই, রক্ত হচ্ছে একটা অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ। তাহলে 3টা বৈশিষ্ট্য আমি অলরেডি বলছি না? রক্ত হচ্ছে অস্বচ্ছ, মৃদু ক্ষারীয় এবং লবণাক্ত তরল পদার্থ, ঠিক আছে? রক্ত কোথায় কোথায় আবর্তিত হয় অর্থাৎ পরিবাহিত হয়? হৃৎপিণ্ড আমরা জানি, শিরা, শিরা থেকে যে ছোট শিরা সেটাকে আমরা কি বলি? উপশিরা, তারপর ধমনী, তারপর হচ্ছে শাখা ধমনী, ঠিক আছে? আচ্ছা, এগুলার ভাইয়া কিছু তোমার কথা আছে, লাইক আমাদের শিরা, শিরার ইংলিশ টার্মটা জানা লাগবে। শিরার ইংলিশ টার্ম হচ্ছে ভেইনস, আর ধমনী মানে হচ্ছে আর্টারি, ঠিক আছে? তাহলে এখন যদি বলি আমি ছোট ধমনী কিংবা শাখা ধমনী, তাহলে তুমি কি বলবা? আর্টারিওল, ঠিক আছে? আর্টারিওল, ইংলিশে আর্টারিওল বলে। এবং সবচেয়ে ছোট হচ্ছে কৈশিক নালী। এই কৈশিক নালীগুলো হচ্ছে কোষের পাশাপাশি থাকে, ঠিক আছে? কোষের পাশাপাশি কৈশিক নালীগুলো থাকে, এবং কৈশিক নালীগুলো মেইনলি কি করে? ওই যে পুষ্টি, রক্তের মধ্যে যে পুষ্টি আছে না, সেটা কোষের ভিতরে প্রবেশে সাহায্য করে, অর্থাৎ তাদের যে প্রাচীরটা, কৈশিক নালীর প্রাচীরটা খুবই পাতলা থাকে, ঠিক আছে? পাতলা থাকার কারণে ব্যাপন প্রক্রিয়াটা ইজিলি হয়, ঠিক আছে? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হয়? রক্ত থেকে খাবার দাবারগুলা অর্থাৎ খাবারের যে পুষ্টিগুলো সেগুলো কোষে প্রবেশ করে, এবং কোষের মধ্যে যাবতীয় বিপাক্রিয়া হয়ে যাওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে এবং যে আমাদের বর্জ্য পদার্থ তৈরি হয়েছে সেটা আবার রক্তের মধ্যে ট্রান্সমিট হবে, অর্থাৎ এদিক থেকে এদিকে আসবে, এদিক থেকে এদিকে আসবে। জিনিসটা কিসের মাধ্যমে হয়? ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি পড়ি তোমার রক্তকে কেন লাল দেখাচ্ছে? বিকজ রক্তের যে লোহিত রক্তকণিকা, আমরা তো জানি রক্তের 3টা সাবটাইপ আছে, তাই না? কি কি? 3 ধরনের কম্পোনেন্টস আছে, কি কি? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর একটা কি? অনুচক্রিকা। তাইলে লোহিত রক্তকণিকার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদার্থ আছে যেটার জন্য কি দেখায়? রক্ত লাল দেখায়। জিনিসটার নাম কি? হিমোগ্লোবিন, ঠিক আছে? আমি তোমাদের হিমোগ্লোবিন সম্পর্কে বিস্তারিত পড়াবো, সমস্যা নাই। এখন তো জাস্ট আমরা জিনিসটা শুরু করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এমসিকিউর জন্য আমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর রক্ত কোথায় তৈরি হয়? এটা হচ্ছে হাড়ের লাল অস্থিমজ্জা। আমরা অনেকে মুরগির মাংস খাই না, তো দেখা যায় মুরগির মাংসের ভিতরে যে হাড়টা আছে, যে এই যে বিশেষ করে বলা হয় নোয়াখালীরা কি করে তোমার হাড় শুদ্ধ খেয়ে ফেলে, তাই না? সো যখন তোমরা হাড়ের মধ্যে কামড় দাও তখন দেখবা ভিতরে কাইন্ড অফ অস্থিমজ্জার মতো লাল লাল একটা অংশ দেখি না? ওইটাই বেসিক্যালি অস্থিমজ্জা, যেটা থেকে কি তৈরি হয়? রক্তকণিকাগুলো তৈরি হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবা। আচ্ছা, এখন আমরা আসি রক্ত কি। রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা। এই যোজক কলার ইংলিশ টার্মটা আমরা অনেকে জানি, সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু, ঠিক আছে? কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু। বাট এই রক্তটা হচ্ছে একমাত্র সেটা কি? তরল পদার্থ, তাই না? দ্যাটস ওয়াই রক্ত হচ্ছে এক ধরনের তরল যোজক কলা, এবং এটা কি দিয়ে গঠিত হয়েছে? রক্তরস এবং কয়েক ধরনের রক্তকণিকা সমন্বয়ে। আচ্ছা, মাথায় রাখবা রক্তরস হচ্ছে রক্তের 55% ধরে থাকে, আর রক্তকণিকা হচ্ছে 45% জুড়ে থাকে, ঠিক আছে? তাহলে রক্তরস হচ্ছে 55% জুড়ে, আর রক্তকণিকা হচ্ছে 45%, ঠিক আছে? আচ্ছা, এই যে ভাই একটা অনুবীক্ষণ যন্ত্রের নিচে চিত্র, যেটা খুব সিম্পল একটা চিত্র দিছে। এখানে হচ্ছে ধরো এই ধরো অনুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা দেখতেছি কি? এই যে ভাইয়া হলুদ টাইপের যে সাদা সাদা অংশগুলো দেখতেছি না, এগুলো হচ্ছে কি? আমাদের রক্তরস, ঠিক আছে? আর আমরা এই যে তোমার এগুলো দেখতেছি না সেল টাইপের অনেকটা, এগুলো হচ্ছে রক্তকণিকা। আচ্ছা, এখানে মজার জিনিস হচ্ছে এগুলাকে আমরা রক্তকোষ না বলে রক্তকণিকা কেন বলতেছি, ঠিক আছে? এটারও কিন্তু একটা কারণ আছে। ধরো আমি যদি তোমাকে চিন্তা করে বলি, সাপোজ ধরো আমরা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আসি, লোহিত রক্তকণিকা যখন পরিণত হয়ে যায় তখন জিনিসটা কিন্তু কি হয়ে যায়? নিউক্লিয়াস বিহীন হয়ে যায়, তাই না? এগুলো মাথায় রাখবা। আচ্ছা, এগুলো যখন আলাদা পড়াবো তখন তুমি জানতে পারবা, ঠিক আছে?
মানে আমরা যখন তোমার লোহিত রক্তকণিকা নিয়ে পড়বো তখন জিনিসটা সম্পর্কে জানতে পারবা যে হ্যাঁ রক্ত কেন কোষ বলতেছি না, বাট এটাকে কণিকা বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এই যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা কি দেখতেছি, সাপোজ এই যে এটা হচ্ছে লোহিত রক্তকণিকা, ঠিক আছে। আর এই যে এটা ছোট ছোট এগুলো হচ্ছে অনুচক্রিকা, আর এই যে শ্বেত রক্তকণিকা এগুলো বিভিন্ন কালারে থাকে, ঠিক আছে, বিভিন্ন রং ধারণ করে, তারা বিভিন্ন রং নিজেদের মধ্যে ধারণ করতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো পারবা। এবার আসি রক্ত রস বা প্লাজমা নিয়ে একটু পড়াশোনা করি, এটা আমাদের ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। অলরেডি ভাইয়া বলে ফেলছি, আমাদের রক্তের যে তরল অংশ তাকে আমরা কি বলতেছি, রক্তরস বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এবং রক্তরসের যে কি কি পদার্থ রক্তরস ধারণ করে সেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, রক্তের শতকরা প্রায় 55 হচ্ছে কি আমার রক্তরস, এটা জানা লাগবে, ঠিক আছে। অলরেডি আমি বলে ফেলছি এটাও, ঠিক আছে। আচ্ছা, তারপর রক্তরসের মধ্যে কি কি পদার্থগুলো থাকে খুবই গুরুত্বপূর্ণ, একদম ঠোঁটস্থ মুখস্থ করতে হবে, ঠিক আছে। আমি এটা 3 স্টেপ দিচ্ছি। কি কি থাকে রক্তরসের মধ্যে, তোমার 4 ধরনের প্লাজমা প্রোটিন থাকে। কয় ধরনের, 4 ধরনের। এখানে তোমার 3 ধরনের দিছে, আরেকটা যোগ করো, সেটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, আরেকটা হচ্ছে প্রথমবিন, লিখে রাখো প্রথমবিন, এবং লাস্ট হচ্ছে ফাইব্রিনোজেন, ঠিক আছে। অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফাইব্রিনোজেন, 4 ধরনের প্রোটিন থাকে। এটাকে প্রোটিন না বলে আরেকটা কি বলতে পারি, যেহেতু এটা প্লাজমার মধ্যে থাকে কিংবা রক্তরসের মধ্যে থাকে, দ্যাটস ওয়াই এটার নাম কি প্লাজমা প্রোটিন, ঠিক আছে। কি নাম, প্লাজমা প্রোটিন। তাহলে এইটুকু আমরা পারবো, 4 ধরনের প্রোটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর গ্লুকোজ থাকে, অর্থাৎ আমাদের রক্তের মধ্যে যে খাবার দাবারগুলো, অর্থাৎ খাবার দাবারের পুষ্টি মানে কি, ধর আমি যদি বলি শর্করা, রক্তের মধ্যে কি শর্করা থাকতে পারবে, থাকতে পারবে না। রক্তের মধ্যে কি থাকতে পারবে, শর্করার সরল ফর্মটা থাকতে পারবে। শর্করার সরল ফর্ম কি, অবশ্যই গ্লুকোজ, তাই না। আচ্ছা, তারপর আমি যদি বলি চর্বি থাকতে পারবে না, বাট চর্বি না থেকে কি থাকবে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল থাকবে, তাই না, কারণ ওইটার তো ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলই হবে, ঠিক আছে। সো এগুলো বেসিক্যালি এখানে থাকবে। গ্লুকোজ থাকবে, ক্ষুদ্র ক্ষুদ্র চর্বি কণা থাকবে, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, অ্যান্টিবডি, ঠিক আছে। এগুলো হচ্ছে ডিরেক্ট মুখস্থ করবা। তারপর বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ থাকবে, অর্থাৎ বর্জ্য পদার্থ কি সেটাও মাথায় রাখবা। কার্বন ডাইঅক্সাইড একটা বর্জ্য পদার্থ আমরা জানি। তারপর ইউরিয়া, ইউরিক অ্যাসিড। ভাইয়া মনে আছে ইউরিয়া কিভাবে তৈরি হয়েছিল, ইউরিয়া তৈরি হয়েছিল যকৃৎ। যখন আমরা আগের চ্যাপ্টারে যকৃৎ পড়ছিলাম, সেখানে মনে আছে ওই যে তোমার যকৃতের মধ্যে ইউরিয়া তৈরি হচ্ছে কিসের মাধ্যমে, একটা সাইকেলের মাধ্যমে। সাইকেলটার নাম কি, অর্নিথিন চক্র, ঠিক আছে। এটা হয়তো বা বলি নাই। যকৃতের মধ্যে তোমার ইউরিয়া তৈরি হচ্ছে কেন, ওই যে যকৃৎ এক্সট্রা, অর্থাৎ অতিরিক্ত যে অ্যামাইনো অ্যাসিড, মানে আমিষকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড হয়েছে না, যকৃৎ অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিডটা নিজের মধ্যে ধারণ করে রাখতে পারে না। অর্থাৎ আমাদের হিউম্যান বডি আমিষ নিজের মধ্যে সেভ করে রাখতে পারে না, যেরকম গ্লুকোজকে করে রাখে গ্লাইকোজেন রূপে, ঠিক আছে। সো অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড যেটা আর লাগতেছে না, ওইটাকে কি করে ফেলতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, তাই না। ওইটাকে তারা কনভার্ট করে কিসে পরিণত করে, ইউরিয়াতে কনভার্ট করে। ইউরিয়া হচ্ছে কি একটা বর্জ্য পদার্থ, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা কিসের মাধ্যমে হচ্ছে, চক্রটা লিখে রাখো, অর্থাৎ ইউরিয়াতে কনভার্ট হওয়ার যে চক্র, সেটার নাম হচ্ছে অর্নিথিন চক্র, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এছাড়াও সামান্য পরিমাণে কি থাকে এগুলো মুখস্থ করবা। সোডিয়াম ক্লোরাইড থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে। এগুলো তো সংকেত ভাই আমরা সবাই জানি, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, এছাড়া অ্যামাইনো অ্যাসিড, এটা তো আমরা জানি। অ্যামাইনো অ্যাসিড মানে কি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আমাদের আমিষের একদম সরল ফর্ম, ঠিক আছে, ঠিক আছে, আমিষের একদম সরল ফর্ম, এটা মাথায় রাখবা। আমরা খাদ্য হিসেবে যা গ্রহণ করি তা পরিপাক হয়ে অন্ত্রের গ্রান্তে শোষিত হয়, এটা আমরা অলরেডি জানি, ঠিক আছে। এবং অন্ত্র থেকে জিনিসটা শোষিত হয়ে কই চলে যায়, রক্ত রসে চলে যায়, তাই না। কই চলে যায়, রক্ত রসে চলে যায়, এবং ওই রক্ত রসের মাধ্যমে সেটা কি সারা দেহের মধ্যে বাহিত হয়। এটাই আমাদের রক্তের কাজ, রক্তের মেইন কাজ কিন্তু এটাই। এভাবে দেহকোষগুলো পুষ্টিকর দ্রব্যাদি গ্রহণ করে এবং দেহের পুষ্টির সাধন করে এবং আলটিমেটলি কি করে, ক্ষয়পূরণ করতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসে আমরা রক্ত কণিকা নিয়ে পড়বো, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। রক্তের কণিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেখানে আমি স্টার দিচ্ছি মাথায় রাখবো, এটা আমাদের সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই আমি স্টার মার্ক দিচ্ছি। আচ্ছা, এবার আসি রক্তকণিকা। রক্তকণিকার ইংলিশ নাম কি, ব্লাড কর্পাসল। কর্পাসল, কর্পাসল মানে কণিকা বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা জানি রক্তের মধ্যে 3 ধরনের কণিকা দেখা যায়, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এটা হয়তো আমরা সবাই এখন অলরেডি জানি জিনিসটা, তাই না। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ইংলিশ নাম জানা লাগবে। লোহিত রক্তকণিকার ইংলিশ নাম কি, রেড ব্লাড কর্পাসল, খুবই সিম্পল। শ্বেত রক্তকণিকার নাম কি, হোয়াইট ব্লাড কর্পাসল। এবং অনুচক্রিকা কি, অনুচক্রিকাটা মেইনলি মাথায় রাখবে, সেটা হচ্ছে প্ল্যাটেলাইট। অনুচক্রিকার ইংলিশ নাম কি, প্ল্যাটেলেট, ঠিক আছে, প্ল্যাটেলেট, ওকে, ঠিক আছে। আচ্ছা, ধরো ভাইয়া এই যে এখানে একটা দেখতেছি না, এই যে এখানে গোল টাইপের, এটা হচ্ছে একটা কি,
এটা হচ্ছে একটা ধমনী, ঠিক আছে। আমরা তো বলছি রক্ত সবসময় কিসের মধ্যে থাকে, ধমনী, শিরা, হৃৎপিণ্ড এগুলোর মধ্যে থাকবে, কখনো দেহগহ্বরে উন্মুক্ত হবে না। যেহেতু দেহগহ্বরে উন্মুক্ত হবে না, দ্যাটস আমাদের যে সার্কুলেশন সিস্টেম অর্থাৎ আমাদের যে পরিবহন যে মেকানিজম এটা হচ্ছে কি একটা বদ্ধ সিস্টেম, ঠিক আছে, অর্থাৎ সে কখনো উন্মুক্ত হবে না। আচ্ছা, আর যারা অনুন্নত প্রাণী তাদের ক্ষেত্রে অবশ্যই দেহগহ্বরে উন্মুক্ত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এই যে দেখো রক্তের ভিতরে তাহলে কি কি থাকতেছে, এই যে দেখো ছোট ছোট যেগুলো দেখতেছে এগুলো হচ্ছে অনুচক্রিকা। এই যে লাল কালার জিনিসটা অবশ্যই কি লোহিত রক্তকণিকা, এবং এই যেগুলো বড় বড় যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি শ্বেত রক্তকণিকা, ঠিক আছে। অর্থাৎ আমরা তাহলে দেখতেছি রক্তের মধ্যে কি কি থাকতেছে, 3 ধরনের কম্পোনেন্টস থাকতেছে, এবং এই যে হলুদ কালার যেগুলো দেখতেছি না ওগুলো হচ্ছে রক্তরস, ঠিক আছে, বা প্লাজমা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসি এবার হচ্ছে আমরা একটা একটা করে আলাদা আলাদা পড়বো। ফার্স্ট হচ্ছে আমরা লোহিত রক্তকণিকা পড়ি, ঠিক আছে। আচ্ছা, আমাদের মানুষের যে 3 ধরনের রক্তকণিকা আছে তার মধ্যে লোহিত রক্তকণিকার পরিমাণ সবচেয়ে বেশি, তুমি জাস্ট এটা মাথায় রাখবে, ঠিক আছে। আমরা জানি লোহিত, শ্বেত, অনুচক্রিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কোনটা আছে, লোহিত রক্তকণিকা আছে, ঠিক আছে। এটা তোমার ফার্স্ট অফ অল মাথায় রাখা লাগবে। তোমার আরো কিছু জিনিস জানা লাগবে, আমাদের লোহিত রক্তকণিকার কাজ, ঠিক আছে, লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকায় শোষণ কার্যে যে অক্সিজেন যেটা আমরা পাচ্ছি আর কি সেটা পরিবহনে হেল্প করে, ঠিক আছে। শ্বসনের ফলে আমরা যে অক্সিজেনটা পাচ্ছি, তাই না, শ্বসনের জন্য ইউজ করার জন্য আমার যে অক্সিজেনটা লাগবে, অর্থাৎ যে অক্সিজেনটা আমরা ইনহেল করতেছি দেহের ভিতরে, ওইটা বেসিক্যালি কিসের মাধ্যমে পরিবহন হচ্ছে, লাল রক্তকণিকা কিংবা লোহিত রক্তকণিকার মাধ্যমে সারা দেহের মধ্যে বাহিত হচ্ছে, ঠিক আছে। আমরা তো জানি আমাদের জন্য অক্সিজেনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এই যে অক্সিজেনটা কার সাথে পরিবহন হচ্ছে, কার মাধ্যমে, লাল রক্তকণিকা কিংবা লোহিত রক্তকণিকার মাধ্যমে। জিনিসটা আমি আরেকটু বিস্তারিত পড়াবো, সমস্যা নাই, ঠিক আছে। আগে এখানে কি কি বলছে এগুলো একটু পড়ে নিই। লাল অস্থিমজ্জা, ঠিক আছে, অস্থিমজ্জার ইংলিশ নাম কি, বোন ম্যারো, বোন ম্যারো। এখন হচ্ছে আমরা অনেকে চিনছি, তাই না, অনেক ক্ষেত্রে হয় কি আমরা বাংলা চিনি না বাট ইংলিশ নামটা চিনি, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, আমরা অনেকে হয়তো বা জিনিসটা পড়ছি, তাই না। আচ্ছা, ধরো যাদের মধ্যে ব্লাড ক্যান্সার হয় না, দেখা যায় না আশেপাশে অনেকগুলো ব্লাড ক্যান্সারের পেশেন্ট আছে না, তাদের ক্ষেত্রে কি করা যায়, তাদের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয়, অর্থাৎ তাদের পুরো দেহের মধ্যে যে বোন ম্যারোটা আছে সেটাকে প্রতিস্থাপন করা লাগে যাতে তারা রক্ত উৎপাদন করতে পারে। আচ্ছা, তাহলে রক্ত কই তৈরি হচ্ছে, লাল অস্থিমজ্জায়, এবং লোহিত রক্তকণিকার গড় আয়ু কয়দিন, 120 দিন, ঠিক আছে, কয়দিন, 120 দিন, অর্থাৎ 120 দিন পর পর আগের যে লোহিত রক্তকণিকাগুলো আছে ওগুলো ধ্বংস হয়ে যায় এবং নতুন লোহিত রক্তকণিকা তৈরি হয়, ঠিক আছে। এই যে জিনিসটাতে সাইকেলটার টাইম কত, 120 দিন, ঠিক আছে, প্রতি 120 দিন পর পর জিনিসটা হয়, ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ গড়াই হচ্ছে 120 দিন। আচ্ছা, আমরা জানি যখন লোহিত রক্তকণিকা পরিণত হয়, মাথায় রাখবা পরিণত হইতে হবে, অপরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে, কিন্তু যেমাত্র লোহিত রক্তকণিকাটা পরিণত, পরিণত মানে কি, ম্যাচিউর, ম্যাচিউর বলতে কি, সে হ্যাঁ আমি এখন সক্ষম, আমি এখন অক্সিজেন পরিবহন করতে সক্ষম, আমি এখন পুষ্টি পরিবহন করতে সক্ষম, ঠিক আছে, তখনই তার মধ্যে কি হবে, নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে যাবে, ঠিক আছে, এবং শেপটা অনেকটা কিরকম দেখাবে, দ্বি অবতল বৃত্তের মতো দেখাবে, ঠিক আছে। একটা খুবই সিম্পল জিনিস আমি বুঝাই, ধরো এই ধরো একটা সেলের আকৃতি, ধরো সেলটার মধ্যে কি আছে, বড়সড় একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এখন আমি যদি নিউক্লিয়াসটা কি হয়, নিউক্লিয়াসটা কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে, তাহলে কোষটা, এই যে কোষটা কি হবে, এরকম চ্যাপ্টা হয়ে যাবে না। সো হয়টা কি, চ্যাপ্টা হয়ে এরকম একটা শেপ তৈরি হয়, এরকম এক্সাক্ট এই শেপটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার শেপ, ঠিক আছে। দ্বি অবতল মানে কি, আমরা তো জানি এই যে এটা হচ্ছে অবতল, এটা একটা অবতল, এটা একটা অবতল, দ্যাটস আমরা জিনিসটা কি বলতেছি, দ্বি অবতল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাকে আগে একটা জিনিস বলছিলাম কেন রক্তকণিকা বলতেছে রক্তকোষ না বলে, এটা হচ্ছে একটা কারণ আছে, বিকজ আমরা জানি একটা কোষকে আমি যে কোষ বলবো তার তো কিছু বৈশিষ্ট্য থাকা লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তার মধ্যে নিউক্লিয়াস থাকা লাগবে, তার মধ্যে অবশ্যই কি থাকা লাগবে, বিভিন্ন রকম অঙ্গাণু থাকা লাগবে, তাই না। একটা কোষের মধ্যে তো বিভিন্ন রকম সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, রাইবোজোম আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, তাই না, বাট হয়টা কি এদের মধ্যে এমন কিছুই নাই, ঠিক আছে, এমন কিছুই নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলি, এটাকে আমরা লোহিত রক্তকণিকা বলি, অর্থাৎ রক্তকণিকা বলি, রক্তকোষ না বলে রক্তকণিকা বলি, ঠিক আছে। এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, দেখো একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা প্রতি কিউবিক মিলিলিটারে 50 লক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমাদের এখন খুব সিম্পলি দিয়ে দিছে, মানে মানুষ হিসেবে দিয়ে দিছে, বাট মাথায় রাখবা পুরুষ এবং নারীর ক্ষেত্রে সবকিছুই ডিফারেন্ট, ঠিক আছে, সবকিছু ডিফারেন্ট। সো রক্তের পরিমাণের ক্ষেত্রে যখন তুমি পড়বা তখন দেখবা পুরুষের রক্তে তোমার 50 থেকে 55 লক্ষ কি থাকে, 55 লাখ লিখে দিচ্ছি, 55 লক্ষ কি থাকে আমাদের লোহিত রক্তকণিকা থাকে, আর মহিলাদের ক্ষেত্রে কত থাকে, 45 থেকে 49 লাখ, ঠিক আছে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। সো এই রেঞ্জের মধ্যে দিলে অবশ্যই আনসার ওইটাই হবে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে একটু কম থাকে,
ঠিক আছে ভাইয়া, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই যেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, তুমি পরীক্ষায় অবশ্যই আঁকবা জিনিসটা, খুবই সিম্পল, পরীক্ষা অবশ্যই আঁকবা। এটি শ্বেত রক্তকণিকার চেয়ে প্রায় 500 গুণ বেশি। ঠিক আছে, এগুলো হচ্ছে সব এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ লোহিত রক্তকণিকার পরিমাণ শ্বেত রক্তকণিকা থেকে 500 গুণ বেশি। দেখো, পুরুষের তুলনায় নারীদের রক্তে লোহিত রক্তকণিকা কম থাকে, তুলনামূলকভাবে শিশুদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। ঠিক আছে, অলরেডি তোমরা চাইলে লিখে নিতে পারো, শিশুদের রক্তে 80 থেকে 90 লক্ষ। ঠিক আছে, শিশুদের 80 থেকে 90 না, শিশুদের হচ্ছে 60 থেকে 70 লক্ষ। ঠিক আছে, 60 থেকে 70 লক্ষ, অর্থাৎ আগের চেয়ে বেশি না। আচ্ছা, তারপর দেখো, আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে লোহিত রক্তকণিকা কি হয়, ধ্বংস হয়, আবার ঠিক সমপরিমাণে তৈরিও হতে থাকে। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিনটা খুবই গুরুত্বপূর্ণ। অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। আমি তোমাকে অলরেডি বলছি লোহিত রক্তকণিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, সে তোমার শ্বাসকার্যের যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোকে পরিবহনের সাথে সে নিয়োজিত। ঠিক আছে, আচ্ছা জিনিসটা তাহলে কিভাবে হচ্ছে, বাকি লাইনগুলো তো সব বুঝছি তাই না? এই যে অলরেডি বলে ফেলছি পুরুষের তুলনায় নারীদের কি থাকে, কম থাকে। কেন কম থাকে সেটারও কিন্তু ব্যাখ্যা আছে, বিকজ পুরুষ হচ্ছে কি তৈরি করে, টেস্টোস্টেরন তৈরি করে, তাই না? আমরা আর কিছু না জানলেও এই পড়াশোনাগুলো সবাই একটু বেশি জানি। আচ্ছা, আমাদের পুরুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোনের নাম কি, টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনটা লোহিত রক্তকণিকা তৈরিটাকে উদ্দীপ্ত করে দেয়, সেজন্য পুরুষের নারীদের তুলনায় বেশি কি তৈরি হয়, লোহিত রক্তকণিকা তৈরি হয়। ঠিক আছে, মাথায় থাকবে। আচ্ছা, তারপর এই যে লাস্টের যে লাইনটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি পরীক্ষার হলে এত কম কিছু দিবা না, তুমি অবশ্যই চাইবা, আমি তোমাকে অবশ্যই চেষ্টা করি কি জানো, যাতে তুমি বাকি 10-15 জন থেকে তুমি যাতে বেশি জানো। যেহেতু তুমি আমার ক্লাস করতেছো, আমার প্ল্যান থাকবে তোমাকে সর্বোচ্চ যতটুক নলেজ তোমাকে দেয়া যায়, যেটা তুমি যদি পরীক্ষার খাতায় লেখো, আরেকজন থেকে তুমি অ্যাটলিস্ট 1-2 নাম্বার হলে বেশি পাবা। ঠিক আছে, যাতে ফুল নাম্বারটা তুমি পাও সেটা এনশিওর করা আমার লক্ষ্য। ঠিক আছে, আসি তাহলে লোহিত রক্তকণিকা কি বলতেছি, সে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছে কিসের মাধ্যমে, অক্সি হিমোগ্লোবিনের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা সো মাথায় রাখবা, লোহিত রক্তকণিকার যে হিমোগ্লোবিন অংশটা আছে সেটা হচ্ছে একটা কি রঞ্জক, তাই না, যার কারণে রক্তকে কি দেখায়, লাল দেখাচ্ছে। তাহলে এই রক্তটা, এটা হচ্ছে বেসিক্যালি এরকম থাকে তোমার Hb+O2। Hb হচ্ছে Hb হিসেবে থাকে না, Hb4 হিসেবে থাকে। ঠিক আছে, এবং যেটা জিনিস ফর্ম করে সেটার নাম হচ্ছে HbO2। ঠিক আছে, একটু মাথায় থাকবে তোমাদের। আচ্ছা, তাহলে এই জিনিসটাকে কি বলা হচ্ছে, অক্সি হিমোগ্লোবিন বলা হচ্ছে। তাহলে হয়টা কি আমাদের তোমার কোন জায়গায়, আমাদের অবশ্যই ফুসফুসের মধ্যে, ফুসফুসের মধ্যে তো কি হয়, কার্বন ডাইঅক্সাইডগুলো ফুসফুসে চলে যায়, এবং ফুসফুস থেকে যে আমরা বাইরে থেকে যে অক্সিজেন ইনহেল করতেছি ওইটা রক্তে চলে আসে। তাহলে এটা রক্তে আসবে, রক্তে এসে রক্তের যে লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন ওটার সাথে বাইন্ড করবে, করে অক্সি হিমোগ্লোবিন ফর্ম করবে, করে হচ্ছে কিসের রক্তনালিকার মধ্য দিয়ে বাহিত হয়ে সারা দেহের কোষের মধ্যে চলে যাবে। তারপর অক্সি হিমোগ্লোবিনটা আবার কি হবে, ভেঙে যাবে, ভেঙে আবার কি হবে, হিমোগ্লোবিন আর অক্সিজেন হয়ে যাবে। পরে হিমোগ্লোবিন ব্লাডে থেকে যাবে, অক্সিজেনটাকে কোষের মধ্যে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পরে কাজ শেষ। এটাই হচ্ছে আমার লোহিত রক্তকণিকার কাজ, মেইন কাজ হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা আলাদা করে হিমোগ্লোবিন নিয়ে পড়ি। ওই যে আগের ইয়াতে যে লাইনগুলো লিখে দিয়েছিলাম না, তোমরা বেসিক্যালি জিনিসটা এখানে লিখবা, কারণ হিমোগ্লোবিন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিন আমরা জানি একটা রঞ্জক পদার্থ। লোহিত রক্তকণিকার এটার উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। রক্তে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন না থাকলে একটা তোমার ডিজিজ হয়, ডিজিজের নাম কি, রক্ত স্বল্পতা কিংবা রক্ত শূন্যতা, যেটাকে ইংলিশে আমরা সবাই চিনি, সেটা হচ্ছে এনিমিয়া। এই মানুষটার এনিমিয়া হয়েছে। ঠিক আছে, বাংলাদেশে প্রায় 2/3 জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা আমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এই লাইনটা দাগায় নাও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতেছি এনিমিয়া খুবই একটা সিরিয়াস ডিজিজ। আচ্ছা, তার আগে আমি একটু বিস্তারিত পড়াই। হিমোগ্লোবিন ওয়ার্ডটা কোত্থেকে আসছে, হিমোগ্লোবিন ওয়ার্ডটা আসছে হিম প্লাস গ্লোবিন থেকে। ঠিক আছে, আচ্ছা হিম, হিমটা হচ্ছে একটা লৌহ জাতীয় পদার্থ, লৌহ মানে তো আমরা চিনি আয়রন জাতীয় পদার্থ, আর গ্লোবিনটা হচ্ছে একটা প্রোটিন। ঠিক আছে, একটা প্রোটিন। তাইলে আমরা যদি কোন একটা কারণে আমাদের ব্লাড থেকে যদি আয়রনের পরিমাণটা কমে যায়, ঠিক আছে, কিংবা আমরা যদি আয়রন জাতীয় খাবার কম খাই, যেমন বলে না কলিজা বেশি খাও, কচু বেশি খাও, কারণ এগুলোর মধ্যে কি আছে, আয়রন আছে। ঠিক আছে, তখন কি হবে, আয়রনের পরিমাণ কমে গেলে হিমটা কি হবে না, সংশ্লেষ বা তৈরি হবে না। যদি হিম তৈরি না হয় তাহলে কি আর জিনিসটার কোনো মূল্য থাকলো না, তাহলে হিমোগ্লোবিন তৈরি হইলো না। আর হিমোগ্লোবিন তৈরি না হলে কি হবে, রক্তটা কি হবে, কাইন্ড অফ সাদা হয়ে যাবে।
রক্তটা ফ্যাকাশে টাইপ হয়ে যাবে, রক্তটা সাদা সাদা হয়ে যাবে, কারণ লাল তো হচ্ছে না, তাই না? এবং ওই যে ব্যক্তিটা সেটা দেখবা কাইন্ড অফ সে কি হয়ে যাবে, তার চেহারা ফ্যাকাশে, অর্থাৎ সাদা সাদা টাইপের ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মানে কি তার মধ্যে ব্লাডের পরিমাণ কমে যাচ্ছে। আর আমরা জানি কি রক্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, অবশ্যই হিমোগ্লোবিন, কারণ হিমোগ্লোবিনে আমাদের কি করতেছে, অক্সিজেনের মাধ্যমে হিমোগ্লোবিনটাই মেইনলি আমাদের কি করতেছে, শ্বাসকার্যে প্রধান ভূমিকা রাখতেছে না, কারণ হিমোগ্লোবিনের মধ্যেই তো কি বাইন্ড হচ্ছে, অক্সিজেনটা বাইন্ড হচ্ছে, হিমোগ্লোবিন ফর্ম করতেছে, তাই না? তাহলে হিমোগ্লোবিন না থাকলে আমাদের কি হবে, অ্যানিমিয়া হবে, যে ডিজিজটা হয় সেটার নাম কি, অ্যানিমিয়া। ঠিক আছে, এটা খুবই মারাত্মক একটা রোগ, যেটা চাইলে আমরা ঠিক করে ফেলতে পারি, ওষুধের মাধ্যমে ঠিক করে ফেলতে পারি, আবার যদি প্রপার ব্যবস্থা না নেই তাহলে কি সেটা মৃত্যুর দিকে আমাদের ঠেলে দেয়। আচ্ছা, মাথায় রাখবা এই যে অ্যানিমিয়া জিনিসটা বেসিক্যালি সবচেয়ে বেশি হয় গর্ভাবস্থায়। ঠিক আছে, গর্ভাবস্থায় মানে মহিলাদের, অর্থাৎ মানে যারা ভবিষ্যতে মা হবে তাদের ক্ষেত্রে অ্যানিমিয়া রোগটা অনেক বেশি দেখা যায়। ঠিক আছে, সেটার একটা কারণ আছে। কারণ আমি যদি তোমাকে বলি, আচ্ছা এই যে হিমোগ্লোবিন এটা তৈরি করার জন্য একটা জিনিসের খুবই গুরুত্বপূর্ণ দরকার, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। মাথায় রাখবা, নাম কি, ফলিক অ্যাসিড। এই ফলিক অ্যাসিড যদি তৈরি না হয় তাহলে হিমোগ্লোবিন সংশ্লেষণ প্রপারলি হয় না। ঠিক আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা, এক কথায় যদি বলি লোহিত রক্তকণিকা প্রপারলি সিনথেসাইজ হয় না, কিসের অভাবে, ফলিক অ্যাসিডের অভাবে। তাহলে যখন প্রেগন্যান্সি টাইমে দেখা যায় ফলিক অ্যাসিডের সংকট হয়, এই জন্য বাইরে থেকে তোমার এক্সট্রা করে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নেওয়া লাগে, ওষুধ নেওয়া লাগে, যাতে ফলিক অ্যাসিড কমে না যায়, কমে গেলেই অ্যানিমিয়া হবে। ঠিক আছে, এবার আসি ভাইয়া, আমাদের মোটামুটি আমরা লোহিত রক্তকণিকা শেষ, এখন আসি শ্বেত রক্তকণিকা, সেটার একটা নাম হচ্ছে লিওকোসাইট। কি নাম, লিওকোসাইট, এগুলো মুখস্থ করবা। আচ্ছা, শ্বেত রক্তকণিকার নির্দিষ্ট কোনো আকৃতি নাই, শ্বেত রক্তকণিকা হচ্ছে অবশ্যই কি বিহীন, হিমোগ্লোবিন বিহীন। হিমোগ্লোবিন তো কই থাকে, লোহিত রক্তকণিকায় থাকে, এবং অবশ্যই কি আছে, এটা নিউক্লিয়াস যুক্ত একটা কি বড় কোষ, সবচেয়ে বড় কোষ মাথায় রাখবা শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, সবচেয়ে তিনটার মধ্যে সবচেয়ে বড় কে, শ্বেত রক্তকণিকা। এটার গড়ায়ু কয়দিন, 1 থেকে 15 দিন। এর আগে আমি তোমাকে কি বলছিলাম, লোহিত রক্তকণিকার গড়ায়ু কয়দিন, 120 দিন। ঠিক আছে, আচ্ছা, হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকণিকা ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বলা হয়, বিকজ এটা তো লাল না, যেহেতু হিমোগ্লোবিন নাই সো লাল না, এই জন্য কি বলি, হোয়াইট ব্লাড সেল বলি। শ্বেত রক্তকণিকার সংখ্যা আরবিসির তুলনায় অনেক কম, ওই যে বললাম না, আরবিসি শ্বেত রক্তকণিকার চেয়ে কয় গুণ বেশি, 500 গুণ বেশি। ঠিক আছে, আচ্ছা, এরা এমিমার মতো দেহের আকৃতি পরিবর্তন করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এটি জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি, সেটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। ঠিক আছে, এই চিত্রটা তোমার মুখস্থ করা লাগবে, আমি অলরেডি চিত্রটা বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দেখো আমি বুঝাই দিচ্ছি, দেখো তাহলে সাপোজ এটা হচ্ছে আমার কি একটা শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো বাইরে থেকে একটা কি ঢুকছে, জীবাণু ঢুকছে। তাহলে জীবাণু যখন ঢুকবে তখন এই যেটা একটা গোলাকার একটা ওভাল শেপ আছে না, একটা শেপ আছে না, ওর শেপটা চেঞ্জ হয়ে কি কাইন্ড অফ এমিবার মতো শেপ হয়ে যায়। ভাই আমরা সবাই এমিবা কিন্তু চিনি, তাই না? এই যে এরকম এমিবা এরকম না, অনেকটা এরকম শেপের না? আচ্ছা, তাহলে ওর শেপটা চেঞ্জ হয়ে কাইন্ড অফ এমিবার মতো তারা শেপ ধারণ করে। এমিবা মানে কি, তার নর্মালি দুইটা কি থাকে, এরকম প্রবর্ধনযুক্ত দুইটা হাত হয়ে যায়। তাহলে ও কি করে, এই ধরো এটা জীবাণু, তো এর তার হাতগুলাকে এরকম করে বাড়ায় দেয়, বাড়ায় কি করে জীবাণুটাকে ভক্ষণ করে ফেলে, অর্থাৎ খেয়ে ফেলে। এই যে দেখছো জীবাণুটাকে খেয়ে ফেলতেছে। তারপর শ্বেত রক্তকণিকার ভিতরে কি থাকে জানো, লাইসোসোম থাকে। কি থাকে, লাইসোসোম। ভাই আমরা লাইসোসোম চিনি না, ওই যে কোষের মধ্যে একটা অঙ্গাণুর নাম কি, লাইসোসোম, যেটা বেসিক্যালি কি করে, লাইসিস করে বা ফেটে ফেলে। ঠিক আছে, এর কাজই হচ্ছে কি, ফেটে ফেলা, কোনো কিছুর পর্দা ফেটে ফেলা। ঠিক আছে, সো এই লাইসোসোমটা কি করে, শ্বেত রক্তকণিকা থেকে রিলিজ হয়, যে সবুজ সবুজ যেগুলো দেখতেছি না, এগুলো হচ্ছে কি বেসিক্যালি লাইসোসোম। তাহলে এটা তো ফার্স্টে জীবাণুটাকে ভক্ষণ করে ফেলছে, তারপর কি এখান থেকে লাইসোসোম রিলিজ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, লাইসোসোম রিলিজ হওয়ার পরে এই জিনিসটাকে বলা হচ্ছে ফ্যাগোলাইসোসোম। কি বলা হয়, মানে লাইসোসোম তার সাথে ফ্যাগো, দ্যাটস মিনস দুইটাকে একসাথে কি বলা হয়, ফ্যাগোলাইসোসোম বলা হয়। এখন কাজ কি, অবশ্যই যেহেতু লাইসোসোম রিলিজ হচ্ছে, তাহলে লাইসোসোম থেকে যে এনজাইমগুলো সেগুলো রিলিজ হবে এবং জীবাণুটাকে মেরে ফেলবে, তাই না? এই যে দেখো জীবাণুটাকে ধ্বংস করে ফেলছে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার টোটাল ফ্যাগোসাইটোসিস প্রসিডিউর। ঠিক আছে, আচ্ছা পারবা তো? আচ্ছা দেখো, শ্বেত রক্তকণিকাগুলা শুধুমাত্র যে রক্ত নালীর মধ্যে পরিবাহিত হয় এমনটা না। ঠিক আছে, সেটা কিন্তু রক্তজালিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মধ্যে প্রবেশ করতে পারে, অর্থাৎ কোষের মধ্যে তাইলে যারা প্রবেশ করতে পারে, কিসের জন্য, ওই যে জীবাণু ভক্ষণ করার জন্য। অর্থাৎ ধরো ভাইয়া আমার এই জায়গাটা কেটে গেছে, কেটে গেছে মানে যে মাত্র সেটা বায়ুর সংস্পর্শে আসছে সে মাত্র সেটা কিসের সংস্পর্শে, তার মানে রোগ জীবাণুর সংস্পর্শে আসছে, তাই না? রোগ জীবাণু ট্রাই করবে এখানে ঢুকার জন্য, এই ঢুকার জন্য ট্রাই করবে। তো তারপর হচ্ছে তোমার কি হবে, তোমার হচ্ছে অনেক সময় দেখা যায় না, আমরা একদম সিম্পলি যদি বলি, এই যে আমাদের ব্রণ হয় কিংবা পিম্পল হয়, দেখা যায় না পিম্পলের ভিতরে সাদা সাদা পুঁজ থাকে, ওই পুঁজগুলো হচ্ছে আমাদের কি, শ্বেত রক্তকণিকা, এটা মাথায় রাখবা।
এখন পুজ তাহলে কেন ফর্ম হচ্ছে? পুজ ফর্ম হচ্ছে কেন জানো? পুজ হচ্ছে ফর্ম হচ্ছে বিকজ আমাদের ওই জায়গাটাতে তোমার জীবাণু আক্রমণ করছিল এবং শ্বেতরক্ত কণিকা ওই জায়গায় গিয়ে জীবাণুগুলোকে ভক্ষণ করে ফেলছে। জীবাণুগুলোকে মেরে ফেলার পরে জিনিসটা এরকম একটা পুজ শেপ হয়ে যায়, অর্থাৎ বর্জ্য পদার্থ আর কি। এটাই হচ্ছে আমাদের পিম্পলের ভিতরে জমা হয়। বুঝতে পারছি জিনিসটা? একদমই খুবই মজার জিনিস আসলে এগুলা। আচ্ছা, তাহলে পারবো না আমরা শ্বেতরক্তকণিকার কাজ কি? ফ্যাগোসাইটোসিস, ঠিক আছে? আচ্ছা, এখন একটা খুবই সিম্পল জিনিস চিন্তা করো, দেহে যখন রোগ জীবাণু আক্রান্ত হবা, অর্থাৎ তোমার যখন অসুস্থ হবা, তখন স্বাভাবিকভাবে কি হবে? তোমার শ্বেতরক্তকণিকার সংখ্যা বেড়ে যাবে, এটা না? কারণ কি, প্রোটেক্ট করতে হবে তোমার দেহকে, যেহেতু রোগ জীবাণু ঢুকছে, তাহলে কি আমার শ্বেতরক্তকণিকার সংখ্যা বাড়ায় দাও, কারণ কি আমার এখন প্রোটেকশন দরকার, ঠিক আছে? আচ্ছা, এটাই এখানে বলছে, মানে আকৃতির শ্বেতরক্তকণিকার সংখ্যা বেড়ে যাচ্ছে। আচ্ছা, প্রতি ঘন মিলিমিটার রক্তে 4 থেকে 10,000, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? কত? 4 থেকে 10,000 কিংবা মতান্তরে 4 থেকে 11,000, ঠিক আছে? 4 থেকে 10,000 কিংবা 11,000 কি থাকতে পারে? শ্বেতরক্তকণিকা থাকতে পারে। অসুস্থ মানব দেহের সংখ্যা অবশ্যই বেড়ে যাবে, বলছি কেন? আচ্ছা, স্তন্যপায়ীদের রক্তকোষগুলোর মধ্যে শুধু শ্বেতরক্তকণিকায় ডিএনএ থাকে, এটা মাথায় রাখবা। শ্বেতরক্তকণিকা ডিএনএ ধারণ করতেছে, ঠিক আছে? আর কিছু জানা লাগবে না, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, যেগুলো গোল্লা দিচ্ছি সেগুলো মাথায় রাখবা এমসিকিউর জন্য, ঠিক আছে? আচ্ছা, প্রকারভেদ। আচ্ছা, আমরা তো জানি লোহিত রক্তকণিকার কোনো কি নাই, প্রকারভেদ বা ক্লাসিফিকেশন নাই। লোহিত রক্তকণিকা মানে ওইটা একটাই, এবং লোহিত রক্তকণিকা লাল কেন? বিকজ এটা হিমোগ্লোবিন ধারণ করতেছে। কিন্তু শ্বেতরক্তকণিকা দুইটা ভাগে ডিভাইডেড, ঠিক আছে? দেখো, শ্বেতরক্তকণিকা দুই ভাগে ডিভাইডেড, একটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইট, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট। ভাইয়া, দেখা যায় শ্বেতরক্তকণিকার মধ্যে কিছু কিছু শ্বেতরক্তকণিকা আছে যাদের মধ্যে ভিতরে দানা দানা শেপ দেখা যায়, সাইটোপ্লাজমে আর কি। আবার কিছু কিছু আছে যাদের মধ্যে ভিতরে দানা থাকে না। এটার ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দানাবিহীন অথবা অ্যাগ্রানু। এ মানে কি? এ থাকা মানে কি? অবশ্যই মাথায় রাখবা নাই। তাহলে অ্যাগ্রানুলোসাইট মানে কি? দানা নাই। আর গ্র্যানুলোসাইট মানে দানা আছে, ঠিক আছে? আচ্ছা, তো তোমার জানা লাগবে অ্যাগ্রানুলোসাইট কোনগুলা আর গ্র্যানুলোসাইট কোনগুলা, ঠিক আছে? এটা জানা লাগবে। এই ধরনের শ্বেতরক্তকণিকা অবশ্যই যেহেতু অ্যাগ্রানু, তার মানে কি নাই? শ্বেতরক্তকণিকার মধ্যে দানা নাই, এবং অবশ্যই কি হবে? যেহেতু দানা নাই, দ্যাট মিন্স কি? স্বচ্ছ। দানা থাকলে তো কি হইতো? অস্বচ্ছ হইতো, ঠিক আছে? আচ্ছা, অ্যাগ্রানুলোসাইট শ্বেতরক্তকণিকা দুই রকমের, একটা হচ্ছে লিম্ফোসাইট আর মনোসাইট। মাথায় রাখবা, দানা মানে এ দেখো অদানাদার কিংবা দানাহীন, অদানাদার, ঠিক আছে? সরি, অদানাদার, অদানাদার আমি মাথায় রাখতাম সাইট, অদানাদারে সাইট, আর দানাদার হলে ফিল। দানাদার হলে কি বলছি? ফিল। কেন বলছি এখন বলবো, ঠিক আছে? অর্থাৎ অদানাদার আছে দুইটা, দুইটার নাম কি? একটা হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মনোসাইট, ঠিক আছে? লিম্ফোসাইটের নাম অলরেডি আমরা বলে ফেলছি, ওই যে মনে আছে না? টনসিল কি ধারণ করে? লিম্ফোসাইট ধারণ করে। কেন? কারণ এটা জীবাণু, ওই যে অ্যান্টিবডি তৈরি করতে হচ্ছে। অ্যান্টিবডির কাজ কি? জীবাণু মেরে ফেলা, তাই না? আচ্ছা, তাহলে কই কই থাকে? লিম্ফ নোড, টনসিল, প্লিহা ইত্যাদি অংশে এরা কি হয়? তৈরি হয়। মাথায় রাখবা, প্লিহা হচ্ছে দেহের সবচেয়ে বড় কি? লিম্ফ নোড, ঠিক আছে? দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা। এটা মাথায় রাখবা, পারবা ভাইয়া? দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থির নাম কি? প্লিহা, ঠিক আছে? আচ্ছা, লিম্ফোসাইটগুলা বড় নিউক্লিয়াস যুক্ত। মাথায় রাখবা, দেহের সবচেয়ে বড় রক্তকণিকা কোনটা? অবশ্যই শ্বেতরক্তকণিকা। শ্বেতরক্তকণিকার মধ্যে সবচেয়ে বড় কোনটা? লিম্ফোসাইট, ঠিক আছে? এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি মনোসাইট। মনোসাইট হচ্ছে লিম্ফোসাইট থেকে ছোট, এবং শেপটা অবশ্যই মাথায় রাখবে, শেপ হচ্ছে বৃক্কাকার। কি শেপ? বৃক্কাকার। কি শেপ? বৃক্কাকার, অর্থাৎ কিডনির মতো দেখতে, এই যে এরকম দেখতে, অনেকটা এইরকম দেখতে, ঠিক আছে? এটা কিসের শেপ বলতেছি? মনোসাইটের শেপ বলতেছি, ঠিক আছে? আচ্ছা, লিম্ফোসাইটের কাজ কি? তারা অ্যান্টিবডি তৈরি করে, অলরেডি বলে ফেলছি। আচ্ছা, এই অ্যান্টিবডির দ্বারা দেহে প্রবেশকৃত যে রোগ জীবাণু সেগুলো ধ্বংস করে, ঠিক আছে? এভাবে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর মনোসাইট কি করে? ওই যে ফ্যাগোসাইটোসিস করে, ঠিক আছে? মনোসাইট কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে। মানে তোমার অলরেডি আমি তো বলে ফেলছি, শ্বেতরক্তকণিকা কি করে? ফ্যাগোসাইটোসিস করে। আবার শ্বেতরক্তকণিকার মধ্যে কিন্তু সবগুলো ফ্যাগোসাইটোসিস করে না। শ্বেতরক্তকণিকার মধ্যে মনোসাইট ফ্যাগোসাইটোসিস করে, আর একটা হচ্ছে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে। এটা একটু পরে বলতেছি, আপাতত মনোসাইটটা মাথায় রাখো, ঠিক আছে? তাহলে মনোসাইটটা মেইনলি কি করে? ফ্যাগোসাইটোসিস করে। আর লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে? এই যে দেখো, এগুলা মুখস্থ করে, এগুলো শেপগুলো তোমার মুখস্থ করতে হবে। এই যে দেখো, লিম্ফোসাইট হচ্ছে এরকম, আর মনোসাইট হচ্ছে অনেকটা এরকম। এখানে ভাই দেখে মনে হচ্ছে লিম্ফোসাইটটা ছোট, মনোসাইট বড়, বাট এটা অ্যাকচুয়ালি ভুল দিছে, ঠিক আছে? লিম্ফোসাইট বড় হবে, এবং লিম্ফোসাইটের ভিতরে এটা দেখছিস না কিরকম? অনেকটা বৃক্কের মতো শেপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুটো আমরা পড়ে ফেলছি, এক গ্রানুলোসাইট পড়ে ফেলছি। এই যে দেখো, এগুলো হচ্ছে দানাদার, দেখতেছো ভাই? এতে সাইটোপ্লাজম অনেকগুলো দানা আছে না? দ্যাটস ওয়াই তাদেরকে আমরা কি বলতেছি? দানাদার বলতেছি। তাহলে দানাদারের মধ্যে কয়টা আছে? 3টে আছে। কি কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এদের নামকরণ কিভাবে করা হয়েছে দেখো, মাথা রাখবা দানাদার মানে কি, এদের সাইটোপ্লাজমে বিভিন্ন রকম দানা আছে। ভাইয়া এই দানাগুলোর কিছু স্পেশাল ক্ষমতা আছে, কি জানো? এই দানাগুলো রং ধারণ করতে পারে। কি ধারণ করতে পারে? একটা বিশেষ রং ধারণ করতে পারে। আমরা তো জানি অণুবীক্ষণ যন্ত্রের নিচে নরমালি কিছু একটা দেখার জন্য একটা কালার দেওয়া হয়, ঠিক আছে, একটা ডাই দেওয়া হয় কিংবা রং দেওয়া হয়। ওই রংটা ধারণ করে আমরা বেসিক্যালি বুঝতে পারি একটার সাথে আরেকটার পার্থক্য, তাই না? অবশ্যই একটা রং দেওয়া লাগে। তাহলে আমরা যদি সাইটের মধ্যে রং দিই তাহলে কি কোনো রং পাবো না, ঠিক আছে, কিন্তু ফিলের মধ্যে দিলে আমরা রং পাবো, ঠিক আছে। অর্থাৎ তারা কি করে? রং ধারণ করে। কোনগুলা? এই যে দানাগুলা, ঠিক আছে। ঠিক আছে ভাই, একটু তো বুঝতে পারছি। তাহলে এটার নাম কেন নিউট্রোফিল দিছে? নিউট্রো মানে মাথা রাখবা নিরপেক্ষ, তাই না? নিউট্রো মানে কি? নিরপেক্ষ। নিউট্রো মানে আমি এই ঘটনা, এই মামলাতে আমি নিউট্রাল, মানে আমি কোনো পক্ষের না, আমি নিরপেক্ষ। কেন নিউট্রোফিল কেন নাম দিছে? বিকজ এখানে এরা কোনো রং ধারণ করে না, ঠিক আছে। এই তিনটার মধ্যে কিন্তু আবার আছে কি, কিছু রং ধারণ করে, কিছু রং ধারণ করে না। এই যে নিউট্রোফিল হচ্ছে রং ধারণ করে না, ঠিক আছে, দ্যাটস ওয়াই তার নাম কি দিছে? নিউট্রোফিল দিছে। ইওসিনোফিল যেটা, সেটা কি মাথা রাখবা ইউ, আমি এভাবে হচ্ছে নেমোনিক্স দিয়ে মাথা রাখতাম, ইউ লাল, বেসো নীল। তাহলে ইউসিনোফিলটা হচ্ছে লাল রং ধারণ করবে, বেসোফিলটা কোন রং ধারণ করবে? নীল রং ধারণ করবে। তাহলে যদি আমি অণুবীক্ষণ যন্ত্রের নিচে নীল নীল কিছু দেখি তাহলে আমরা বলতে পারি এটা কি একটা বেসোফিল, আর যদি লাল দেখি তাহলে কি বলতে পারবো? এটা ইউসিনোফিল, ঠিক আছে। এবং চিত্রগুলো একটু মুখস্থ করবা, এগুলো তুমি পরীক্ষায় দিলে তোমার নাম্বার বেড়ে যাবে। এবার আমরা পরে গ্র্যানুলোসাইট অলরেডি বলে ফেলছি কি কি আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, ঠিক আছে। নিউট্রোফিল অলরেডি বলে ফেলছি, নিউট্রোফিলের কাজ কি? জীবাণু ধ্বংস করা। কিসের মাধ্যমে? ফ্যাগোসাইটোসিস, তাই না? আচ্ছা, ফ্যাগোসাইটোসিস। তাহলে ভাই ফ্যাগোসাইটোসিস কে কে করে? ফ্যাগোসাইটোসিস কে কে করে? একটা হচ্ছে মনোসাইট, একটা হচ্ছে নিউট্রোফিল। মনোসাইট, একটা হচ্ছে কি নিউট্রোফিল, ঠিক আছে। এটা মুখস্থ রাখবা, একদম ছোটস্থ রাখবা, ঠিক আছে। এই দুইটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, আর লিম্ফোসাইট কি করতো? অ্যান্টিবডি তৈরি করতো। এবার আসি ইওসিনোফিল কি করে। ইওসিনোফিল আর বেসোফিল হচ্ছে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। কি করে? হিস্টামিন, হিস্টামিন, ঠিক আছে। হিস্টামিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে যা দেহে অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। বেসোফিল হেপারিন নিঃসরণ করে, হেপারিন নিঃসরণ করে যেটা হচ্ছে রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। তাহলে এগুলো মুখস্থ থাকবে। তাহলে দেখো ইওসিনোফিল এবং বেসোফিল, ঠিক আছে, দুইটা কি রিলিজ করে? হিস্টামিন রিলিজ করে। এবং হিস্টামিনের কাজ কি? হিস্টামিন হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অ্যালার্জি জিনিসটা আমরা অলরেডি আগে থেকে জানি। সাপোজ ধরো দেখবা তোমার যদি অ্যালার্জি সমস্যা থাকে, ধরো ডাস্ট কিংবা পোলেন কিংবা যে কোনো রকম ময়লা যখন তোমার শরীরের মধ্যে ঢুকতেছে, তোমার কাইন্ড অফ কি অনেক হাঁচি হচ্ছে, অ্যালার্জি সমস্যা হচ্ছে, গা চুলকাচ্ছে, তাই না? আচ্ছা, এটার জন্য দেখবা তোমার মেডিকেলে গেলে, তোমাকে হসপিটালে গেলে বিভিন্ন রকম হিস্টামিন জাতীয়, অ্যান্টি হিস্টামিন জাতীয় ওষুধ দিবে। কেন? যাতে তোমার কি হয়, এই যে তোমার অ্যালার্জিটা প্রতিরোধ করতে পারে, যেটা বেসিক্যালি আমাদের রক্তের মধ্যে অলরেডি একজন আছে, কে? ইওসিনোফিল হচ্ছে মেইন, আর বেসোফিল হচ্ছে সেকেন্ডারি আর কি, মানে মেইন হচ্ছে ইওসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে, এটা মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, আর বেসোফিলের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ কি? সে কি? হেপারিন নিঃসরণ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তোমাকে অলরেডি আমি এখনই বলে দেই, সেটা হচ্ছে তোমরা হয়তো বা অনেকেই খেয়াল করছো, ভাইয়া আমাকে এই কোয়েশ্চেনটা একবার করছিল, ঠিক আছে, ক্লাস 9-এর একটা ছেলে করছিল, মানে ওটা ও করছে, আমার জিনিসটা খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি। দেখো একটা খুবই মজার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ভাইয়া রক্ত যেইমাত্র আমার এখানে আসতেছে, রক্ত যেইমাত্র আমার কিছু কেটে যাচ্ছে, তার 3-4-5 মিনিট পরে দেখতেছি রক্তটা জমাট বেঁধে যাচ্ছে, তাই না? সবাই দেখছি, তাই না, রক্ত জমাট বেঁধে যাচ্ছে। কিন্তু আমাদের শরীরের মধ্যে যে আজীবন রক্ত প্রবাহিত হচ্ছে, ওখানে কেন রক্ত জমাট বাঁধতেছে না? খুবই মজার জিনিস না? নর্মালি তো রক্ত জমাট বাঁধতেছে যখনই কি হয়, কোন একটা জায়গায় কেটে যায়, কিন্তু আমাদের শরীরের মধ্যে কি সারা জীবন রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু ওখানে কেন কি হচ্ছে না? রক্ত জমাট বাঁধতেছে না। এটার মেইন কারণ হচ্ছে হেপারিন, ঠিক আছে। রক্তের মধ্যে যখন রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, তখন রক্তের যে বেসোফিল আছে সেটা হেপারিন রিলিজ করে অনবরত, যার কারণে রক্ত নালীর ভিতরে রক্ত কখনো জমাট বাঁধতে পারে না। কিন্তু যেই মাত্র কোন একটা জায়গায় কেটে যায়, অর্থাৎ রক্ত যেই মাত্র, এটা একদম সহজ রাখবা, রক্ত যখনই বাতাসের সংস্পর্শে আসে, কিসের? কেটে যাওয়া মানেই তো কি বাতাসের সংস্পর্শে আসে না? অর্থাৎ রক্ত যেই মাত্র বাতাসের সংস্পর্শে আসে, তখনই কি হবে? হেপারিনটা ভেঙে যায়, অর্থাৎ হেপারিন অকার্যকর হয়ে যায়, হেপারিন
ভেঙে যায়, ঠিক আছে, বা অকার্যকর হয়ে যায়, যার কারণে কি হয় না, যার কারণে আর রক্ত জমাট প্রতিরোধ করতে পারে না, এবং তখনই কি হয়, রক্ত জমাট শুরু হয়। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে আমাদের নর্মালি রক্তক্ষরণকাল, এই দুইটা টাইম মাথায় রাখবা, অনেকবার পরীক্ষা আসতে পারে। রক্তক্ষরণকাল হচ্ছে আমাদের 1 থেকে 4 মিনিট, ঠিক আছে, আর রক্ত জমাটের সময় হচ্ছে কি, মানে 4 মিনিটের পরে তো রক্ত জমা শুরু হবে, তাই না, অর্থাৎ 4 থেকে 5 মিনিট। এগুলা মাথায় রাখবে এমসিকিউর জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে ভাই মোটামুটি পারবো আমরা। এবার আসি আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে অনুচক্রিকা, কিংবা আরেকটা নাম হচ্ছে থ্রোম্বোসাইট। অনুচক্রিকার একটা নাম কি, থ্রোম্বোসাইট। আচ্ছা, আর ওদিকে শ্বেতরক্তকণিকার নাম কি ছিল, লিউকোসাইট, ঠিক আছে। আচ্ছা, এটাই কি বলে, প্লেটেলেট বলে, আমরা অলরেডি জানি। আর অনুচক্রিকার প্রধান কাজ কি, আমরা এটাও সবাই জানি। ওই যে বললাম না, রক্ত জমাট বাঁধা, রক্ত জমাট বাঁধে কে, অনুচক্রিকা, রক্তকে জমাট বাঁধায় অনুচক্রিকা, ঠিক আছে। তার কাজই, একমাত্র কাজই হচ্ছে এটা। আর একটা কাজ হচ্ছে সে রোগ জীবাণু চাইলে হালকা পাতলা ভক্ষণ করতে পারে, এবং সে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, এটা আমি একটু পরে বলতেছি, সমস্যা নেই, আসো। এগুলা গোলাকার, ডিম্বাকার কিংবা রড আকারের হইতে পারে। তাদের সাইটোপ্লাজম দানাদার, এবং সাইটোপ্লাজমে কি থাকে না, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এগুলো থাকে, কিন্তু কি থাকে না, কোনো নিউক্লিয়াস থাকে না। দ্যাট মিনস আমি বলতে পারি লোহিত রক্তকণিকাও নিউক্লিয়াস বিহীন, অনুচক্রিকাও কি নিউক্লিয়াস বিহীন, কিন্তু শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত। এগুলো মাথায় রাখবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অনেকের মতে অনুচক্রিয়া কিনা সম্পূর্ণ কোষ না, এই জন্য জিনিসটাকে কি বলা হচ্ছে, অনুচক্রিয়া বা প্লেটলেট বলা হচ্ছে। কেন, কারণ তার মধ্যে কি নাই, মেইন যেগুলো কোষের অঙ্গাণু, কোষের অঙ্গাণু মেইন কি, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এগুলাই তো মেইন, তাই না। এগুলাই যেহেতু তাদের মধ্যে থাকতেছে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস, যাকে কি বলা হয়, কোষের কেন্দ্রিকা বলা হয়, মানে সেন্টার, ওইটাই নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমরা কি বলবো, এটাকে সম্পূর্ণ কোষ বলতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় তৈরি হয়, অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ, মানে ঠিক আছে, অস্থিমজ্জা থেকে কি তৈরি হয়, আমাদের অনুচক্রিকা তৈরি হয়। এটার গড়ায় কয়দিন, 5 থেকে 10 দিন, এগুলো ভাই মুখস্থ করবা। মানবদেহে প্রতি ঘন মিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 2.5 লাখ। এটা মাথায় রাখবা, জাস্ট 2.5 লাখ না, সেটা হচ্ছে 1.5 থেকে 2.5 লাখ, ঠিক আছে। 1.5 থেকে 2.5 লাখ, ঠিক আছে, এটা মাথায় রাখবা। এবং লোহিত, এই যে অনুচক্রিকার সংখ্যা কখন বেড়ে যাবে, যখন আমাদের শরীর অসুস্থ হবে, ঠিক আছে। আচ্ছা, যখন আমাদের শরীর অসুস্থ হবে, তখনই আমার অনুচক্রিকার সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে কি, রক্ততঞ্চন। ভাই রক্তচঞ্চন মানে কি, রক্ত জমাট বাঁধানো, মানে জমাট বাঁধানোর শুদ্ধ ভাষা হচ্ছে রক্ততঞ্চন, ঠিক আছে। আচ্ছা, অথবা ইংলিশ নাম কি, ব্লাড ক্লটিং। সো তোমাকে যে কোনো একটা দিলে তোমার জানা লাগবে, ঠিক আছে। অর্থাৎ যখনই কোনো রক্তবাহিকা, মানে রক্তনালী আর কি, কিংবা যে কোনো টিস্যু, সেটা যখন কেটে যাচ্ছে, এই যেগুলো হচ্ছে অনুচক্রিকা, এগুলো বিভিন্ন রকম শেপ হইতে পারে, এবং অনুচক্রিকাগুলো আলটিমেটলি এরকম চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, যখন এগুলো হচ্ছে আর্লি অবস্থায়, এবং এগুলো হচ্ছে ম্যাচিউর হয়ে যাওয়ার পরে, ঠিক আছে। আচ্ছা, যখন একটা স্থান আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায়, তখনই সেখানে অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে। নর্মালি অনুচক্রিকাগুলো কি থাকে, নিষ্ক্রিয় থাকে, ঠিক আছে। যেই মাত্র হ্যাপারিনটা ভেঙে যাবে, সেই মাত্র অনুচক্রিকা কি হবে, সক্রিয় হয়ে যাবে, এবং অনিয়মিত আকার ধারণ করে, এবং কি করে, থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ ক্ষরণ করে। থ্রোম্বোপ্লাস্টিন নামক পদার্থ ফার্স্টে তৈরি করে, পরে এটা ক্ষরণ করে, ঠিক আছে। এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথমবিনকে সক্রিয় থ্রোম্বিনে পরিণত করে, ঠিক আছে। থ্রোম্বিন পরবর্তী সময়ে রক্তরসের প্রোটিন ফাইব্রিনোজনকে ফাইব্রিন জালকে পরিণত করে, রক্তকে জমাট বাঁধায়, কিংবা রক্তের তঞ্চন ঘটায়, ঠিক আছে। আচ্ছা, ফাইব্রিন এক ধরনের অদ্রবণীয় প্রোটিন। অদ্রবণীয় মানে কি, জিনিসটা দ্রবণীয় হবে না, এবং ফাইব্রিনটা হচ্ছে ওই যে মাকড়সার জাল আমরা সবাই দেখছি না, কাইন্ড অফ ওরকম, ঠিক আছে, ওই ধরনের একটা প্রোটিন, ফাইব্রিন প্রোটিন। এটা বেসিক্যালি কি করে, ওই যে আমি যদি একদম সিম্পলি বলি, সেটা হচ্ছে কাইন্ড অফ একটা সুতার মতো একটা এরকম তৈরি করে, এই যে সুতার মতো একটা জাল তৈরি করে, সুতার মতো একটা জাল তৈরি করে, ওই জালের মধ্যে দিয়ে কি বের হতে পারে না, বড় বড় যে রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলা আর বের হতে পারে না, এবং আলটিমেটলি কি হয়, রক্ত জমাট বাঁধে, ঠিক আছে। এটা মাথায় রাখা লাগবে, এটি ক্ষতস্থানে জমাট বাঁধে, এবং কি রক্তক্ষরণ বন্ধ করে। আচ্ছা, তবে রক্তক্ষরণ রঞ্চন প্রক্রিয়াটা আরো জটিল। এই প্রক্রিয়ার জন্য আরো বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন, এগুলো লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই দুইটা লাইন। ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়ন, এই দুইটা হচ্ছে রক্ততঞ্চনে প্রত্যক্ষভাবে ভূমিকা রাখে, ঠিক আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এটা নর্মালি খুব ইজিলি তোমাকে বলে দিচ্ছে না, রক্ততঞ্চনের যে প্রসিডিউরটা, জিনিসটা কিন্তু ভাইয়া এতটাও ইজি না, ঠিক আছে। এটা আরেকটু কঠিন, একটা জটিল প্রক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, তাইলে তোমার বেসিক্যালি যেটা হয়, সেটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে যদি বলি, আমাদের যদি তোমার কোনো একটা স্থান কেটে যায়, ওখানে অনুচক্রিকাগুলা
সক্রিয় হয়ে ওঠে এবং কি তৈরি করে, থ্রোম্বোপ্লাস্টিন তৈরি করে। ঠিক আছে, ওই থ্রোম্বোপ্লাস্টিনটা রক্তের মধ্যে অর্থাৎ রক্তের অনুচক্রিকার মধ্যে আগে থেকেই কি থাকে, প্রথম বিন থাকে। প্রো মানে মাথায় রাখবা ইনএক্টিভ, ঠিক আছে, প্রো মানে ইনএক্টিভ। তো ওই প্রথম বিনটাকে ও কি করবে, সক্রিয় থ্রোম্বিনে পরিণত করবে। কোনটা, থ্রোম্বোপ্লাস্টিন। ঠিক আছে, অর্থাৎ জিনিসগুলো এভাবে লিখতে পারো, প্রথম বিন সেটা থ্রোম্বোপ্লাস্টিন দিয়ে সক্রিয় থ্রোম্বিনে পরিণত হয়, সক্রিয় থ্রোম্বিনে পরিণত হয়। ঠিক আছে, ওই সক্রিয় থ্রোম্বিনটা আবার কি তৈরি করে, আমাদের ফাইব্রিন জালক তৈরি করে। ঠিক আছে, সক্রিয় কিসে পরিণত করে, এই যে থ্রোম্বিনটা হচ্ছে ফাইব্রিনোজেন, এটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ওইটাকে ওই যে থ্রোম্বিন হইল না, ওই থ্রোম্বিনটা হচ্ছে কি করে, কি তৈরি করে, ফাইব্রিন মনোমারে কনভার্ট করে। কিসে, ফাইব্রিন মনোমারে। ওই ফাইব্রিন মনোমারগুলো অনেকগুলো একসাথে লেগে পলিমার তৈরি করে। পলিমার মানে তো আমরা জানি অনেকগুলা। ঠিক আছে, ওই পলিমারটা হচ্ছে কি কাইন্ড অফ একটা জালের মতো ধারণ করে, যেটাকে আমরা কি বলি, ফাইব্রিন জালক বলি। ভাই এরকম করে আমি যে লিখতেছি তোমাদের বোঝানোর জন্য না, এটা কিন্তু পরীক্ষায় তোমরা এরকম করে দিতে পারো। ঠিক আছে, বিকজ ইন্টার লাইফে যখন উঠবে তখন দেখবে এভাবে করে জিনিসটা সুন্দর করে সিরিয়ালে লেখা আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি গেছে, ফাইব্রিন মনোমারটা আলটিমেটলি কি ফর্ম করে, ফাইব্রিন জালক তৈরি করে। এবং এই ফাইব্রিন জালকটা আমার বেসিক্যালি কি করবে, তোমার এই যে রক্তটাকে জমাট বাঁধাবে। ঠিক আছে ভাই, এগুলো একটু মাথায় রাখবা। এই যে রক্তের যে ক্লটিং ফ্যাক্টর পড়ছি না, রক্তের বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর আছে জমাট বাঁধানোর জন্য। এই যে তোমার এই যে এখানে রক্ত জমাট বাঁধাচ্ছে না, এই যে ক্লটিং করতেছে, ক্লটিং এর জন্য বিভিন্ন রকম ক্লটিং ফ্যাক্টর আছে। মাথায় রাখবা, আমাদের ব্লাডের মধ্যে 13 রকম কি আছে, ক্লটিং ফ্যাক্টর আছে। তার মধ্যে প্রথম যে চারটা সেগুলো হচ্ছে কি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা প্রথম চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা জিনিসগুলো একটু লিখে নাও। প্রথম চারটার নাম কি তোমার জন্য লাগতে পারে, ঠিক আছে, চারটা লিখে নাও। ফাইব্রিনোজেন, প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর এটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন। এই চারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিসের জন্য, রক্ত জমাট বাঁধানোর জন্য। আরেকটা আছে সেটা হচ্ছে, এগুলো হচ্ছে সিরিয়াল আর কি। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, মানে ওই যে 13টা ফ্যাক্টর বলছি না, 13টার মধ্যে প্রথম চারটা হচ্ছে এটা। এবং সবচেয়ে লাস্টে যেটা অর্থাৎ 13 নম্বর যেটা, 13 নং যেটা, সেটা হচ্ছে ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। লিখে নাও, ফাইব্রিন স্টেবিলাইজ মানে তো আমরা জানি কোনো কিছুতে পূর্ণতা, অর্থাৎ কি স্টেবিলাইজ করা, স্থিতিশীল করা। অর্থাৎ ওই যে ফাইব্রিন মনোমার ফর্ম হয়েছিল না, ফাইব্রিন মনোমারটাকে 13 নম্বর যে ফ্যাক্টর সেটা কি, ফাইব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টরটাই ফাইব্রিন পলিমারে কনভার্ট করে, অর্থাৎ ফাইব্রিন জালক তৈরি করে, যেটা আলটিমেটলি কি করে, রক্ত যে কণিকা এগুলোকে জমাট বাঁধায় ফেলে, অর্থাৎ আটকায় ফেলে এবং আলটিমেটলি রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এবং এই দুইটা তো অবশ্যই জানা লাগবে। ভিটামিন কে, ক্যালসিয়াম আয়ন প্রত্যক্ষ ভূমিকা রাখে। অলরেডি বলে ফেলছি কি কি চারটা ফ্যাক্টর আছে। ঠিক আছে ভাইয়া, আচ্ছা অনেক সময় রক্তে উপযুক্ত পরিমাণ যদি অনুচক্রিকা না থাকে তাহলে কি হবে না, রক্তপাত সহজে বন্ধ হবে না। তাহলে এটা তো খুবই নর্মাল, এবং ফলে অনেক সময় রোগীর মৃত্যুর আশঙ্কা থাকে। তাহলে অনুচক্রিকাটা আমার বেসিক্যালি কি করতেছে, রক্ত জমাট বাঁধাচ্ছে। যদি এটা পরিমাণ মতো না থাকে তাহলে হচ্ছে আমার কি হয়, অনেক সময় রক্তপাত সহজে বন্ধ হয় না। বন্ধ না হওয়ার কারণে রোগী অনেক সময় মৃত্যুর আশঙ্কা থাকে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এখন একক কাজ কি দিছে দেখো, এগুলো পারবা না। বিভিন্ন রক্তকণিকার মধ্যে পার্থক্য যেভাবে পড়াইছি ওটা যদি মাথায় রাখতে পারো ইজিলি পারবা জিনিসটা। ঠিক আছে, সাপোজ নিউক্লিয়াস লোহিত রক্তকণিকা থাকে না, শ্বেত রক্তকণিকা থাকে, এভাবে করে জিনিসটা লিখবা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা পড়ি রক্তের কাজ, খুবই গুরুত্বপূর্ণ। এটা 4 স্টার। ঠিক আছে, 4 স্টার মাস্ট আসবে সিকিউর জন্য। রক্তের কাজ তুমি চাইবা আলাদা আলাদা করে লেখার জন্য, অর্থাৎ লোহিত রক্তকণিকার কাজ, শ্বেত রক্তকণিকার কাজ, অনুচক্রিকার কাজ। ঠিক আছে, তাহলে আসি ফার্স্টে লোহিত রক্তকণিকার কাজ। অক্সিজেন পরিবহন কে করে, ওই যে লোহিত রক্তকণিকার ওই যে হিমোগ্লোবিন কি রূপে, হিমোগ্লোবিন রূপে অক্সিজেন পরিবহন করে, এবং কিন্তু কি কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে। ঠিক আছে, বাট মেইনলি কোনটা পরিবহন করে, অক্সিজেন। ঠিক আছে, তারপর আসি কার্বন ডাইঅক্সাইড অপসারণ। এই যে তোমার রাসায়নিক বিভিন্ন বিক্রিয়া, কোষের মধ্যে অনবরত বিক্রিয়া হচ্ছে না, ওই বিক্রিয়ার ফলে আলটিমেটলি কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, যেটাকে আমার কিসের মাধ্যমে বের করে দিতে হবে, ফুসফুসের মাধ্যমে আমাদের নাক দিয়ে জিনিসটাকে বের করে দিতে হবে। ঠিক আছে, এখন বের করে দেওয়ার জন্য জিনিসটাকে আগে ফুসফুসে আসা লাগবে না, কার্বন ডাইঅক্সাইডটাকে ফুসফুসে আনা লাগবে না, এই আনার কাজটা কে করে, রক্ত করে। ঠিক আছে, আচ্ছা
এটা মুখস্থ রাখবা। যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় রক্ত রস, ঠিক আছে, রক্তের যেটা রস অংশ অর্থাৎ 55% যেটা, সেটা বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট রূপে তার সংগ্রহ করে নিয়ে আসে। শুধু সোডিয়াম বাইকার্বনেট না, মাথায় রাখবা সোডিয়াম বাইকার্বনেট আছে, পটাশিয়াম বাইকার্বনেট আছে, এই দুইটা সোডিয়াম বাইকার্বনেট রূপেও পটাশিয়াম বাইকার্বনেট রূপেও, এই দুই রূপে তারা কি করে রক্তটাকে ফুসফুসে নিয়ে আসে এবং ফুসফুস থেকে দেহ থেকে বের করে দেয়, ঠিক আছে। তাহলে দুইটা পারবো, অক্সিজেন পরিবহন করতেছে, কার্বন ডাইঅক্সাইড অপসারণ করতেছে। 3 নাম্বার কি, খাদ্য সার পরিবহন। আমরা তো জানি রক্ত রসই মেনলি কি করতেছে, গ্লুকোজ, কার্বন ডাইঅক্সাইড, বর্জ্য পদার্থ, চর্বিকণা, অ্যামাইনো অ্যাসিড এগুলো পরিবহন করতেছে। তাহলে প্রথম 3টা আমরা পারবো। আসি তারপর 4 নাম্বারে যেগুলো, এগুলো মুখস্থ করবা। তাপের সমতা রক্ষা, ঠিক আছে, এটা বেসিক্যালি করে লোহিত রক্তকণিকা। সেটা কি আমাদের শরীরের মধ্যে তাপের সমতা করে। আমরা তো জানি, আমরা হচ্ছে একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে মানুষ কিংবা স্তন্যপায়ী যারা ম্যামালিয়া, স্তন্যপায়ীর ইংলিশ হচ্ছে ম্যামালিয়া, ঠিক আছে। ম্যামালিয়ান যেসব প্রাণী তাদের রক্ত হচ্ছে সমুষ্ণ শোণিত, ঠিক আছে, সমুষ্ণ শোণিত। অনেকের এটা কঠিন টার্ম মনে হতে পারে, বাট জিনিসটা একদম ইজি। আমাদের ব্লাডটা সমুষ্ণ শোণিত। যেমন আমাদের ব্লাডের সাথে ব্যাঙের যে ব্লাড, তার ডিফারেন্সটা কি, ব্যাঙের ব্লাডটা হচ্ছে যদি সে একটা গরম পরিবেশ থেকে ঠান্ডা পরিবেশে যায়, পানির মধ্যে ডুব দেয়, তখন তার শরীরের মধ্যে যে ব্লাডগুলো আছে না, সেগুলো আশেপাশের যে পরিবেশ তার মতোই কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। কিন্তু মানুষের শরীর কিংবা স্তন্যপায়ী আরো প্রাণী আছে না, লাইক বাঁদর আছে, তিমি মাছও কিন্তু স্তন্যপায়ী, বাঘ, বাঁদর, সিংহ সবই তো স্তন্যপায়ী, তাই না, যারা মায়ের দুধ পান করে আর কি। তো তাদের ক্ষেত্রে জিনিসটা কি, সমুষ্ণশোণিত, মানে বাইরে প্রতিকূল পরিবেশ, বাইরে পরিবেশ যাই হোক না কেন, ধরো আমি এখন এই যে নাতিশীতোষ্ণ একটা অঞ্চল থেকে আমি ধরো তোমার বরফ একটা অঞ্চলে চলে গেলাম, তাহলে কি আমার দেহের ভিতরে ব্লাডের কি তাপমাত্রা চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। অর্থাৎ বাইরে যতই চেঞ্জ হোক না কেন, দেহের ভিতরে তাপমাত্রা ফিক্স থাকে, অর্থাৎ হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় থাকে, ফিক্স থাকে। জিনিসটাকে আমরা বলি সমুষ্ণশোণিত ব্লাড, মানে এক কথা বলতে গেলে উষ্ণ রক্ত বিশিষ্ট ব্লাড, ঠিক আছে, আমরা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন। এটা আমি অলরেডি বলে ফেলছি, বিভিন্ন দেহের মধ্যে যে বর্জ্য পদার্থ তাদেরকে কি রূপে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, আরেকটা জিনিস মাথায় রাখতে পারো ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন এটা একটা বর্জ্য পদার্থ যেটা মেইনলি মাসেলে তৈরি হয় এবং কার্বন ডাইঅক্সাইড হিসেবে নিষ্কাশন করে। তাহলে ভাই পারবো, 5টা আমি অলরেডি বলছি। তারপর হচ্ছে হরমোন পরিবহন। আমরা জানি হরমোন হচ্ছে এনজাইম আর হরমোনের মধ্যে পার্থক্য বলছি না, এনজাইম হচ্ছে যেখান থেকে রিলিজ হবে সেখান থেকে তার পাশেই আশেপাশে কোনো একটা অঙ্গে গিয়ে কাজ করে, ঠিক আছে। ধরো পরিপাকে কাজ করতে পারে কিংবা কোনো একটা বিক্রিয়া সহজে হইতে পারে, সেটা সাধন করে, ঠিক আছে। আর হরমোন হচ্ছে সেটা নালীবিহীন গ্রন্থি থেকে তৈরি হয়। নালীবিহীন মানে কি, এনজাইম পরিবহনের জন্য কিন্তু নালী থাকে। যেমন তোমাদের মনে আছে যখন আমি পরিপাক পড়াইছিলাম, অগ্নাশয় রস, অর্থাৎ অগ্নাশয় যে এনজাইমগুলো তৈরি হচ্ছে, ট্রিপসিন, ক্রাইমোট্রিপসিন, লাইপেজ, অ্যামাইলেজ, এগুলা অগ্নাশয় নালী দিয়ে ডিউডানামে মুক্ত হচ্ছিল, মনে আছে না? আচ্ছা, কিন্তু হরমোন কিন্তু এরকম কোনো নালী থাকে না। হরমোন যেখান থেকে রিলিজ হয়, রিলিজ হয়ে ডিরেক্ট করে চলে যায় ব্লাডে, সেটা ব্লাডের মাধ্যমে শরীরের যে অংশে যাওয়া লাগবে ওখানে যায়, ঠিক আছে। অর্থাৎ হরমোন পরিবহনের কাজ কে করে, ব্লাড করে, এটা তোমার জানা লাগবে। এবং হরমোন আমাদের শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। হরমোন হচ্ছে আমাদের বলে কি, আমাদের শরীরে যত বিক্রিয়া টিক্রিয়া যা কিছু নিয়ন্ত্রণ করা আছে সবগুলো কে করে, হরমোন করে, ঠিক আছে। আমাদের শরীরে যত কিছু নিয়ন্ত্রণ করার বৈশিষ্ট্য, যেমন আমি যে লম্বা হচ্ছে সেটাও কি হরমোন নিয়ন্ত্রণ করতেছে, টেস্টোস্টেরন নিয়ন্ত্রণ করতেছে। আমার ভয়েস যে আস্তে আস্তে মোটা হচ্ছে সেটাও কি নিয়ন্ত্রণ করে, হরমোন করে, ঠিক আছে। আমার যে ব্রেনের ফাংশন প্রপারলি করতেছে সেটাকে অবশ্যই হরমোন করতেছে। আমার গায়ের স্কিনের যে কালার সেটাকে অবশ্যই হরমোন করতেছে, ঠিক আছে। মানে যত রকম কাজ, মানে বিভিন্ন অঙ্গের কাজগুলা সুষ্ঠুভাবে সাধন করা এবং বিভিন্ন বিক্রিয়া খুব সুষ্ঠুভাবে সাধন করার কাজকে করে হরমোন করে, এটা মাথায় রাখবা। তাহলে হরমোন পরিবহন। তারপর এটা তো আমরা সবাই জানি, রোগ প্রতিরোধ। এবার আসছি আমরা শ্বেত রক্তকণিকায়। রোগ প্রতিরোধ কে করতেছে, শ্বেত রক্তকণিকা। তুমি এটা আলাদা করে সবগুলা দিবা, অর্থাৎ অ্যান্টিবডি ফর্ম করতেছে শ্বেত রক্তকণিকা, লিম্ফোসাইটটা। ফ্যাগোসাইটোসিস করতেছে কে, নিউট্রোফিল আর মনোসাইট, কিংবা অ্যালার্জির বিরুদ্ধে কাজ করতেছে, কিংবা রক্ত জমাট প্রতিরোধ করতেছে হেপারিনটা, ঠিক আছে। আচ্ছা, পারবা না? আচ্ছা, তারপর হচ্ছে রক্ত জমাট। এটা তো আমরা সবাই জানি কে করতেছে, অনুচক্রিয়া করতেছে। তো এগুলো সব কার কাজ, রক্তের কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ভাই আমরা এগুলো বুঝতে পারছি না, আমরা হচ্ছে তাহলে রক্তের কাজ অর্থাৎ রক্ত নিয়ে মোটামুটি যা যা আছে সবকিছু পড়ছি। এখন হচ্ছে খুবই একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ কিংবা রক্তের গ্রুপটা কি। ব্লাড গ্রুপ জিনিসটা কি আমরা সবাই জানি, ওর ব্লাড গ্রুপ কি এ পজিটিভ, ওর ব্লাড গ্রুপ বি নেগেটিভ, ওর ব্লাড গ্রুপ বি পজিটিভ, তার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, এগুলো আমরা সবাই শুনি না। এখন অ্যাকচুয়ালি জিনিসটা কি এবং জিনিসটা কিভাবে কিভাবে কি কাজ করছে, কিভাবে বের করছে, ওগুলো নিয়ে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো আমাদের
ব্লাড গ্রুপ কিংবা রক্তের গ্রুপ এই সম্পর্কে আমাদের মোটামুটি সবারই খুব ভালো ধারণা আছে, বাট অ্যাকচুয়ালি এটা সায়েন্টিফিক্যালি আমরা কিভাবে জিনিসটা ডিটারমাইন করি কিংবা কোত্থেকে জিনিসটা আসছে এই জিনিসটা আমরা হয়তো অনেকে জানি না। তাহলে আসি আমরা ফার্স্ট অফ অল, এই জিনিসগুলো আমরা সবাই শুনছি, মুমূর্ষ রোগী হয়ে গেছে তার জন্য কি রক্তের বি ব্লাড গ্রুপের রক্ত প্রয়োজন, এরকম আমরা প্রায় সময় দেখি, তাই না? কিংবা ধরো সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়ার যারা পেশেন্ট আছে তাদের জন্য দেখা যায় প্রায় সময় আমাদের ব্লাড দেওয়া লাগে। সো এই যে ব্লাড দেওয়ার বিষয়টা আসতেছে বিকজ থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যেখানে হচ্ছে তোমার পর্যাপ্ত পরিমাণ ব্লাডটা তৈরি হয় না, ঠিক আছে? কিংবা যে ব্লাডটা তৈরি হয় সেটা অ্যাকচুয়ালি ইম্যাচিউর থাকে, দ্যাটস ওয়াই আমার একটা নির্দিষ্ট সময় পর পর তাকে হচ্ছে বাইরে থেকে রক্ত দেওয়া না লাগে, ঠিক আছে? যদি রক্ত না দেয় তাহলে কিন্তু রোগীটা আলটিমেটলি মারা যায়, ঠিক আছে? আচ্ছা, এরকম থ্যালাসেমিয়ার মতো আরো দুইটা রোগ আছে, সেটা হচ্ছে আমাদের হিমোফিলিয়া। এই হিমোফিলিয়াতে হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে? হিমোফিলিয়াটা হচ্ছে থ্যালাসেমিয়ার মতো না, অনেকে মনে করে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া হয়তো সেম, বাট দুইটা কিন্তু ডিফারেন্ট। হিমোফিলিয়াতে হচ্ছে রক্ত জমাট বাঁধে না, ঠিক আছে? ওই যে আমরা অনুচক্রিকার কাজ পড়ছিলাম না রক্ত জমাট বাঁধানো, বাট ভাইয়া হিমোফিলিয়াতে হয় কি তোমাদের রক্ত জমাট বাঁধানোর যে 13টা ফ্যাক্টর পড়ছি না, ওই 13টা ফ্যাক্টরের মধ্যে তোমার 2টা ফ্যাক্টর নর্মালি থাকে না, ঠিক আছে? অথবা যে কোনো একটা ফ্যাক্টর না থাকতে পারে। সো দ্যাটস ওয়াই কি হয় রক্তটা জমাট বাঁধে না এবং রক্ত অনবরত পড়তে থাকে। সো রোগীর যখন সামান্য রকম কোন একটা জায়গায় কেটে যায় তো তার অবিরাম রক্তক্ষরণ হতে থাকে এবং আলটিমেটলি রোগীটা মারা যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসি আমরা রক্ত নিয়ে আমরা একটু পড়াশোনা করি। আমাদের এই যে তোমার রক্তের ব্লাড গ্রুপটা বেসিক্যালি কোত্থেকে দেওয়া হয়েছে বা কোত্থেকে জিনিসটা শনাক্ত করা হয়েছে সেটা হচ্ছে আমাদের আমরা লোহিত রক্তকণিকা পড়ছি না, লোহিত রক্তকণিকা পড়ছি না? এই লোহিত রক্তকণিকার যে ঝিল্লি আছে বা যে সারফেসটা আছে, মানে সারফেস যে মেমব্রেনটা আছে, ওই মেমব্রেনের মধ্যে বিভিন্ন রকম রিসেপ্টর আছে, এরকম করে করে বিভিন্ন রকম রিসেপ্টর আছে, ঠিক আছে? এগুলাকে বলা হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে? বিভিন্ন রকম অ্যান্টিজেন আছে। এই যে দেখো তোমাদের, এই যে দেখো বিভিন্ন ব্যক্তির লোহিত রক্তকণিকায় এ এবং বি নামক দুই ধরনের অ্যান্টিজেন থাকে এবং রক্তরসে তার করসপন্ডিং দুই ধরনের অ্যান্টিবডি থাকে। মাথায় রাখবা অ্যান্টিজেনটা থাকবে রক্তকণিকাতে আর অ্যান্টিবডি থাকবে রক্তরসে, ঠিক আছে? একটু মাথায় রাখবা। তাইলে আমি কি বলতেছি তোমার এই যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে তোমার ধরো এরকম নর্মালি হচ্ছে 2টা অ্যান্টিজেন থাকে, আরো অনেকগুলো অ্যান্টিজেন থাকে যেগুলো তোমার এখন লাগবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে অপশনাল ব্লাড গ্রুপ। যেমন আমরা নর্মালি যে ব্লাড গ্রুপে জানি সেটা হচ্ছে অ্যাবিও ব্লাড গ্রুপ, ঠিক আছে? আরো এরকম কিছু কিছু ব্লাড গ্রুপ আছে যেগুলো হচ্ছে তোমার কি অপশনাল, মানে হচ্ছে কেইল আছে, ডামি আছে, ডাফেন আছে, এগুলো হচ্ছে এখন তোমাদের লাগবে না, ঠিক আছে? এগুলো তোমার জানাও দরকার নাই, ইন্টারভিউ এগুলো লাগে না, ঠিক আছে? আসি, তাইলে তোমার এখন এখান থেকে কি জানা লাগতেছে? এখান থেকে জানা লাগবে সাপোজ এই যে লোহিত রক্তকণিকার মধ্যে দুইটা অ্যান্টিজেন দেখতেছি, ওই অ্যান্টিজেনগুলো হচ্ছে সাপোজ এ এবং বি, ঠিক আছে? তাহলে এদের ভিত্তিতে আমি ব্লাডটাকে শনাক্ত করতেছি, অর্থাৎ তার ব্লাড গ্রুপে সেটা বলতেছি। লাইক যাদের এ ব্লাড গ্রুপ তাদের ক্ষেত্রে লোহিত রক্তকণিকায় এ অ্যান্টিজেন থাকবে। আচ্ছা, তাহলে এখন বলতেছি তোমাকে এ অ্যান্টিজেন থাকবে, তাহলে তার করেসপন্ডিং যে রক্তরসে কি থাকবে বলো তো? বললাম না রক্তরসে অ্যান্টিবডি থাকবে, তাহলে কোন ধরনের অ্যান্টিবডি থাকবে বলো? সেটা হচ্ছে অবশ্যই বি অ্যান্টিবডি থাকা লাগবে, বিকজ এ অ্যান্টিজেন যদি থাকে, এ অ্যান্টিজেনের জন্য যদি রক্তরসে এ অ্যান্টিবডি থাকে তাহলে কি দুইটা একসাথে থাকতে পারবে? থাকতে পারবে না, বিকজ তারা জমাট বাঁধবে। মানে অ্যান্টিজেন অ্যান্টিবডিতে কি করে একটার সাথে একটা জমাট বাঁধে, তো যে অ্যান্টিজেনটা থাকে ঠিক তার বিপরীত অ্যান্টিবডি থাকা লাগে, বুঝতে পারছো? অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি যদি দুইটাই সেম হয় তাহলে কি হবে? রক্তটা অবশ্যই জমাট বাঁধবে, যেটাকে ইংলিশে বলে কোয়াগুলেশন, ঠিক আছে? সো এই যে জমাট যাতে না বাঁধে, জমাট বাঁধলে তার কোনো লাভই নেই। জমাট বাঁধা মানে কি? তুমি ধরো এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে বি ব্লাড গ্রুপের ব্লাড দিয়ে দিছো, ঠিক আছে? তাহলে অবশ্যই রক্ত জমাট বাঁধবে, তো আর তো কোনো লাভ নাই, উল্টো আরো ক্ষতি হচ্ছে, ঠিক আছে? কিডনি ড্যামেজ হয়ে যাবে। সো এটা যাতে না হয় এই জন্য অটোমেটিক্যালি এটা তো অবশ্যই কি সৃষ্টিকর্তা এভাবেই দিছে। কিভাবে? অবশ্যই যদি এ অ্যান্টিজেনের রক্ত গ্রুপ হয়, অর্থাৎ তোমার ব্লাড গ্রুপ যদি এ হয়, অবশ্যই তোমার রক্তরসে কি থাকা লাগবে? বি অ্যান্টিবডি থাকা লাগবে, ঠিক আছে? একটু মাথায় রাখবা, ঠিক আছে ভাইয়া? একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি এই অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির উপর ভিত্তি করে আমরা রক্তকে বিভিন্ন রকম ব্লাড গ্রুপে আলাদা করছি। এখন আমার ওগুলো জানা লাগবে। আমরা জানি নর্মালি কি কি ব্লাড গ্রুপ আছে যেগুলো আমাদের লাগে, এ আছে, বি আছে, এ বি আছে, ও আছে। এখন হচ্ছে আমরা এগুলো নিয়ে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এটা সম্পর্কে জানা লাগবে কে করছে, এটা হচ্ছে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। দেখো এটাতে জানা লাগবে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার কত সালে? 1901 সালে। উনি বেসিক্যালি সর্বপ্রথম মানুষের লোহিত রক্তকণিকার এটার ভিত্তিতে উনি হচ্ছে মানুষের ব্লাড গ্রুপকে অ্যাবিও ব্লাড গ্রুপে আলাদা করছে, ঠিক আছে? একটু জানলে তোমার জন্য হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা জানা লাগবে। অলরেডি ভাই তোমাকে বলে ফেলছি আমাদের অ্যান্টিজেন থাকবে রক্তকণিকা, অ্যান্টিবডি থাকবে রক্তরস, ঠিক আছে? একটু তো আমরা জানি। আচ্ছা, তারপর দেখো তাহলে আমার ব্লাড গ্রুপ যদি এ হয় তাহলে আমার রক্তকণিকার মধ্যে অ্যান্টিজেন কি থাকবে? অবশ্যই এ অ্যান্টিজেন থাকবে। তার
করসপন্ডিং যে রক্তরস ওখানে কি অ্যান্টিবডি থাকা লাগবে, বি অ্যান্টিবডি থাকা লাগবে, স্মল বি, ঠিক আছে। আর যদি ঠিক তার উল্টাটা হয়, অর্থাৎ আমার ব্লাড গ্রুপ যদি বি হয়, তাহলে আমার অ্যান্টিজেন হবে বি আর অ্যান্টিবডি হবে এ, ঠিক আছে। আচ্ছা, এবি, এবি মানে কি তাহলে বলো তো? এবি মানে তার ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেনও আছে, বি অ্যান্টিজেনও আছে, তাই না? আচ্ছা, তাহলে তুমি নিজেই ভেবে চিন্তে বলো, তাহলে কি তার রক্ত রসের মধ্যে, অর্থাৎ রক্তরস যেখানে অ্যান্টিবডি থাকে, ওখানে কি কোনো অ্যান্টিবডি থাকতে পারবে? থাকতে পারবে না। দেখো কোনো অ্যান্টিবডি নাই, কেন? যদি অ্যান্টিবডি থাকতো, সাপোজ ভাইয়া ধরো এ অ্যান্টিবডি আছে, ঠিক আছে, তাহলে অ্যান্টিবডি আছে, এটার জন্য তো বি ঠিক আছে, কিন্তু এ যে আছে এখানে, এও তো আছে বিও আছে, তার মানে কি এর জন্য এটা কি জমাট বেঁধে যাবে। কিংবা ধরো এখানে এ না থেকে ধরো স্মল বি আছে, তাহলে এর জন্য এ ঠিক আছে, বাট এর জন্য এ কি সেম সেম হয়ে গেল, দ্যাট মিনস কি জমাট বাঁধে। সো কি থাকতে পারবে না, কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না। কাদের ক্ষেত্রে? অ্যাবির ক্ষেত্রে। তার মানে অ্যাবির ক্ষেত্রে কি থাকে না, কোনো অ্যান্টিবডি থাকে না। আর ও হচ্ছে ঠিক তার উল্টা, ও এর ক্ষেত্রে কোনো কি থাকে না, অ্যান্টিজেন থাকে না, এবং দ্যাটস ওয়াই যেহেতু অ্যান্টিজেন নাই, তাহলে কি অ্যান্টিবডি দুইটাই থাকতে পারবে, তাই না? কারণ জমাট বাঁধা তো কেউ নাই। এই চারটা মুখস্থ রাখতে হবে, বুঝতেছি? আচ্ছা, তাহলে এইটুকু আমরা পারবো, এগুলো সব আমরা জানি, অলরেডি পড়ে ফেলছি। এবি আর ও এগুলো কি কোনো কিছু, এই যে ধরো আমি ও এটা বলি, ও শ্রেণীর রক্তে কোনো অ্যান্টিজেন থাকবে না, বাট এবি দুই ধরনের অ্যান্টিবডি থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ভিত্তিতে আমার আরো কিছু জানা লাগবে। তুমি ধরো এই পড়াশোনাগুলো করতে হবে, বিকজ আমাদের ব্লাড গ্রুপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ব্লাড গ্রুপ পরীক্ষায় গ কিংবা ঘতে আসতে পারে। আচ্ছা, দাতার লোহিত রক্তকণিকা বা কোষের কোষঝিল্লিতে উপস্থিত অ্যান্টিজেন যদি গ্রহিতার রক্তরসে উপস্থিত অ্যান্টিবডির সংস্পর্শে আসে, যা উক্ত অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া করতে সক্ষম, তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া করে রোগীর জীবন বিপন্ন হতে পারে, যেটা অলরেডি তোমাকে ভাই আমি বলছি। সাপোজ যদি তার যে দাতা, অর্থাৎ যে আমাকে ব্লাড দিচ্ছে, সাপোজ আমি হচ্ছে রোগী, আমার হচ্ছে বি ব্লাড গ্রুপের রক্ত লাগতেছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু তোমার ট্রান্সফিউশন যে মেডিসিন গ্রুপ আছে, অর্থাৎ যেখানে আমাদের বেসিক্যালি ব্লাড গ্রুপগুলো আগে চেক করে, মানে দেওয়ার আগে আগে চেক করে, ওখানে তারা চেক করে নাই। কিন্তু অ্যাকচুয়ালি আমি ধরো এই যে ধরো যে আমাকে দাতা দিচ্ছে, ধরো তার মধ্যে এ ব্লাড গ্রুপ আছে, তাহলে আমার হচ্ছে কি বি, আর আমাকে যে দিচ্ছে সে হচ্ছে কি এ ব্লাড গ্রুপ। তাহলে ভাই এখন আমার সমস্যা কি হবে? আমরা জানি বি অ্যান্টিজেন, বি অ্যান্টিজেনের জন্য অ্যান্টিবডি কি আছে, এ আছে, আর এ এর জন্য কি আছে, বি আছে। তাহলে তুমি যদি এ ব্লাড গ্রুপটা বি তে দাও, তাহলে কি বি অ্যান্টিজেন আছে, তার সাথে কি এসে অ্যাড হলো, বি অ্যান্টিবডি এসে অ্যাড হলো, দ্যাট মিনস কি রক্ত কি বাঁধবে, জমাট বাঁধবে, ঠিক আছে। তাহলে সমস্যা শুরু হয়ে গেল। রক্ত জমাট বাঁধলে কি হবে, আলটিমেটলি রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে করে জিনিসটা মেনটেন করতে হবে। ঠিক সেম জিনিসটা এখানে বলা আছে, দেখো এইসব মূলনীতি, অর্থাৎ যেগুলো বললাম ঘুরে ফিরে কথাবার্তা সেম। তুমি জাস্ট এই বইয়ের পড়াগুলো তোমার মাথায় মুখস্থ করবা, কেন? যাতে তুমি পড়াশোনা, অর্থাৎ তুমি পরীক্ষার হলে যে খাতায় লিখবা, ওটা যাতে তুমি সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে, গুছিয়ে জিনিসটা লিখতে পারো। দেখো আমরা কিন্তু এসএসসি লেভেলে যেসব পড়াশোনা আছে, ওগুলো কিন্তু তেমন একটা অত বেশি বোঝার কিছু নাই। যেগুলো বোঝার আছে এগুলো তুলনামূলক যথেষ্ট ইজি। সো তোমার যেটা করা লাগবে, তোমার যদি নাম্বার ফুল পাওয়া লাগে, তাহলে অবশ্যই তোমার পরীক্ষার হলে যে খাতায় লিখবা, তাহলে গোছানো লেখা লাগবে, ঠিক আছে। সো এই গোছানো লেখার জন্য তোমার ইনফরমেশনগুলো মাথায় সেট থাকা লাগবে না। তাহলে তুমি কোন লেখা লাগবে, নিজে থেকে তো বানায় লিখতে পারবে না, সেই জন্য তোমার এই লেখাগুলো ভালো করে মাথায় আয়ত্ত করা লাগবে, ঠিক আছে। বই যে লেখাগুলো আছে তুমি এক্সাক্ট ওই লেখাগুলো খাতায় লিখবা, নিজের থেকে তেমন কিছু লিখতে যাবা না, ঠিক আছে। আসি রক্তের গ্রুপ। আচ্ছা, এখন হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমার ডিটারমাইন করে তুমি কাকে ব্লাড দিতে পারবা বা তুমি কার থেকে ব্লাড নিতে পারবা। সাপোজ আমরা সবাই জানি এ ব্লাড গ্রুপ হলে, সাপোজ ধরো তোমার ব্লাড গ্রুপ এ, সো অবভিয়াসলি তুমি একে দিতে পারবা, তার সাথে কাকে দিতে পারবা, এবি কে দিতে পারবা। আর তুমি নিতে পারবা কার থেকে, ও থেকে, আর কি এক্সাক্ট তোমার যেটা সেটা থেকে। তাহলে এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা, এবি ব্লাড গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা, অর্থাৎ এবি ব্লাড গ্রুপটা সবার থেকে ব্লাড নিতে পারে, সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা। এটা তুমি কেন, আচ্ছা তুমি তাহলে ভাইয়া জিজ্ঞাসা করতে পারো, ভাইয়া এবি কে কেন সার্বজনীন গ্রহীতা বলা হচ্ছে, মানে সে সবার থেকে কেমন নিতে পারে, তার মধ্যে কোনো সমস্যা হচ্ছে না কেন? খুবই সিম্পল আনসার, বিকজ এবিতে অ্যান্টিজেন এ আর বি দুইটাই আছে, বাট কোনো অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিবডি নাই। যেহেতু কোনো অ্যান্টিবডি নাই, সেহেতু কোনো রিয়েকশন হবে না, দ্যাট মিনস সে সবার থেকে ব্লাড নিতে পারবে, ঠিক আছে। দেখো এই যে কার থেকে ব্লাড গ্রহণ করতে পারতেছে, এই যে দেখো কাকে ব্লাড দিতে পারতেছে, এই যে দেখো এবি, 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 ঠিক আছে। অর্থাৎ এবি ব্লাড গ্রুপটা সেটা কি সবাইকে ব্লাড দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি এবার দেখো, আর ও এর ক্ষেত্রে দেখো সব, ঠিক আছে, ও হচ্ছে কি সর্বদাতা হিসেবে কাজ করবে, ঠিক আছে। আর বাদ বাকি যারা আছে তার নিজেরটা নিজে, একটু মাথায় রাখবা। যেমন এই জন্য বলা হচ্ছে আমাদের
এই যে দেখো এবি রক্তধারী ব্যক্তি যে কোনো ব্যক্তি রক্ত গ্রহণ করতে পারে, দ্যাটস ওয়াই তাকে কি বলতেছি, ইউনিভার্সাল রেসিপিয়েন্ট বলতেছি, কিংবা সার্বজনীন রক্তগ্রহীতা বলতেছি। কেন? বিকজ তার মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, সো সে সবারটা নিতে পারবে। আর ওকে আমরা কি বলতেছি, সার্বজনীন রক্তদাতা বলতেছি। কেন দাতা বলতেছি? বিকজ তার মধ্যে কোনো অ্যান্টিজেন নাই, ঠিক আছে, বাট অ্যান্টিবডি দুইটাই আছে, সো সে সবাইকে দিতে পারবে, কিন্তু সে কার থেকে নিতে পারবে না, ঠিক আছে, কারণ তার মধ্যে অ্যান্টিবডি দুইটাই আছে। সো শুধুমাত্র কার থেকে নিতে পারবে, সে শুধুমাত্র ও থেকে নিতে পারবে। আর কার থেকে নিতে পারবে, সে দেখো আর কার থেকে নিতে পারবে, ও, তো এই যে দেখো ও, তাহলে সে দিতে পারবে হচ্ছে সবাইকে, বাট নিতে পারবে কার থেকে, শুধুমাত্র ওর থেকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে এখন আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের রেসার্চ ফ্যাক্টর। রেসার্চ ফ্যাক্টরটা হচ্ছে আমাদের রেসার্চ বানর, এটা লিখে রাখো, রেসার্চ বানর। আচ্ছা, তাহলে রেসার্চ বানরের তোমার বৈজ্ঞানিক নামটাও তোমরা লিখে নিতে পারো, সেটা হচ্ছে মাকাকা মোলাট্টা, ঠিক আছে। আচ্ছা, হয়েছেটা কি, সেটা হচ্ছে এই বিজ্ঞানীটাই, ওরা কি করছে, এতক্ষণ আমরা কি পড়ছি, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, এরকম না, পজিটিভ নেগেটিভ তো পড়ে নেই। এই যে পজিটিভ নেগেটিভের যে ইস্যুটা, সেটা বেসিক্যালি রেসাস ব্লাড গ্রুপ থেকে আসছে। তাহলে রেসাস বানরের যে রক্ত, তো বিজ্ঞানী কি করছে, উনি হচ্ছে রেসাস বানরের যে রক্তটা, সেটা হচ্ছে খরগোশের রক্তে প্রবেশ করছে। সো খরগোশের রক্তে প্রবেশ করানোর পরে দেখতেছে খরগোশের রক্তে ওই যে রেসাস বানরের রক্তে প্রবেশ করাইছে না, তার বিরুদ্ধে একটা নির্দিষ্ট একটা ডিফারেন্ট একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ঠিক আছে। সো তার ভিত্তিতেই উনি বেসিক্যালি পজিটিভ নেগেটিভ এই জিনিসটাতে ভাগ করছে, অর্থাৎ তোমার ব্লাড গ্রুপ কি এ পজিটিভ নাকি এ নেগেটিভ, এটাতে ভাগ করছে, ঠিক আছে। অর্থাৎ তোমার ব্লাডের মধ্যে যদি তোমার রেসাস জিনিসটা পজিটিভ থাকে, তাহলে তোমার ব্লাড গ্রুপ এ পজিটিভ, আর যদি না থাকে তাহলে কি এ নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে রেসাস ব্লাড গ্রুপের কয়েকটা জিন আছে, 6টা জিন আছে, মাথায় রাখবা কয়টা, 6টা জিন আছে। 6টা জিনগুলা কি রকম, সি ডি ই আর স্মল সি ডি ই, ঠিক আছে, এটা স্মল হবে, ঠিক আছে। আচ্ছা, এদের ভিত্তিতে মেইনলি ডিফারেন্সিয়েট করা হয় তোমার ব্লাড গ্রুপ কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, এটা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, দেখো যদি রেসাস ফ্যাক্টরকে বিবেচনা নেওয়া হয়, তাহলে রক্তের গ্রুপগুলো হবে, আমরা সবাই বুঝতেছি, এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এরকম, তাই না। আচ্ছা, নেগেটিভ এই জিনিস, এই লাইনটা মাথায় রাখবা, নেগেটিভ গ্রুপের রক্তে যেহেতু রেসাস ফ্যাক্টর অ্যান্টিজেন নাই, ঠিক আছে। আচ্ছা, তোমার পজিটিভ থাকা মানে কি, তার রক্তের মধ্যে রেসাস গ্রুপের অ্যান্টিজেন আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেগেটিভ মানে কি, কোনো অ্যান্টিজেন নাই। আচ্ছা, তাহলে তার মধ্যে অর্থাৎ যারা নেগেটিভ গ্রুপের রক্ত, যেমন এ নেগেটিভ, ভি নেগেটিভ, তাই এটি পজিটিভ গ্রুপকে অবশ্যই কি করতে পারবে, ব্লাড দিতে পারবে, ঠিক আছে, যেহেতু অ্যান্টিজেন নাই, সো কি ব্লাড সে দিতে পারবে। কিন্তু পজিটিভ গ্রুপের রক্ত যেহেতু তার মধ্যে কি আছে, রেসাস ফ্যাক্টর অ্যান্টিজেনটা আছে, সো সে নেগেটিভ গ্রুপে কি দিতে পারবে না, ব্লাড দিতে পারবে না, ঠিক আছে। এটুকু মাথায় রাখবা, এই লাইনটা মাথায় রাখবা। এছাড়া রক্তে আরো অনেকগুলো অ্যান্টিজেন ভিত্তিক গৌণ গ্রুপ আছে, যেগুলো অলরেডি আমাকে তোমাকে বলছিলাম, ঠিক আছে। ডাফি আছে, তারপর হচ্ছে কাইলি আছে, এগুলো বিভিন্ন নামের হচ্ছে, যে বিজ্ঞানীরা আবিষ্কার করছে তাদের নামের ভিত্তিতে আরো বিভিন্ন রকম গ্রুপ আছে। কেন, আমি তোমাকে অলরেডি বলছিলাম, যেমন লোহিত রক্তকণিকার সারফেসের মধ্যে অনেক রকম অ্যান্টিজেন আছে, বাট যেটা মেজর সেটা হচ্ছে এ আর বি, ঠিক আছে। সো সেটার ভিত্তিতে এবিও ব্লাড গ্রুপ করা হয়েছে, কিন্তু মাইনর আরো অনেকগুলো আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো, তাছাড়া রক্তগ্রহিতা যেন জীবাণুঘটিত মারাত্মক রোগের, যেমন এইডস, হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, এগুলো হচ্ছে তোমার ব্লাড ট্রান্সফিউশনের সাথে রিলেটেড ডিজিজ। যেমন তোমার রক্তের মধ্যে যদি এইডস ভাইরাস থাকে, তোমার রক্তের মধ্যে যদি হ্যাপাটাইটিস বি ভাইরাস থাকে কিংবা সি থাকে, ঠিক আছে, এরকম আরো অনেক ডিজিজ আছে, যেগুলা তুমি যদি দাতা, সাপোজ তুমি দাতা, তোমার মধ্যে কি আছে, এইসব রোগগুলো আছে, সো তুমি যদি নিজেকে চেক না করেই তুমি যদি গ্রহিতাকে দিয়ে দাও, তাহলে গ্রহিতার মধ্যেও কিন্তু কি হবে, এই রোগটা ছড়িয়ে যাবে, বিকজ এগুলো হচ্ছে তোমার, এগুলো কিছু নাম আছে, যেমন এটাকে বলা হয় আমাদের ট্রান্সপ্লাসেন্টাল ডিজিজ, ঠিক আছে, অথবা বলা হয় প্যারেন্টারাল, ঠিক আছে, মানে ইংলিশে এটার নাম হচ্ছে প্যারেন্টারাল ডিজিজ বলা হয়, অর্থাৎ আমাদের ট্রান্সফিউশনের মাধ্যমে যেসব রোগগুলো ছড়ায় আর কি, ঠিক আছে। আচ্ছা, সো এই জন্য তুমি যাকে ব্লাড দিবা, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের জন্য আগে অবশ্যই ব্লাডটা স্ক্রিনিং করে নিতে হবে। স্ক্রিনিং মানে কি, ওই যে তোমার ব্লাডের মধ্যে হ্যাপাটাইটিস ভাইরাস আছে কিনা, তোমার মধ্যে আরো কোনো জীবাণু আছে কিনা, এটা আগে চেক করতে হবে, ঠিক আছে। তখন তো দেয়াচ্ছে, তত তুমি ভালো করতে চাইতে আরো খারাপ হয়ে যাচ্ছে, তাই না, ভালো চাইতে আরো উল্টা খারাপ হয়ে যাবে, তাই না। আচ্ছা, তারপর দেখো রক্তদান এবং সামাজিক দায়বদ্ধতা। অনেকে মনে করে অধিক যদি রক্ত দিয়ে দেয় তাহলে মনে হয় তার ক্ষতি হচ্ছে, কিন্তু না, আমাদের রক্ত দেওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য আরো অনেক ভালো, ঠিক আছে। প্রতি 4 মাস পর পর রক্ত দিলে আমাদের শরীর আরো ভালো থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবা, প্রতি 4 মাস অন্তর অন্তর। আচ্ছা,
তাহলে দেখো এটা তো আমরা জানি রক্ত শূন্যতা দূর করার জন্য ওই ব্যক্তির রক্তে কি হয়, রক্ত পরিসঞ্চালন করতে হয়। এখন রক্ত যে আমরা পরিসঞ্চালন করব তো অবশ্যই কি করতে হবে, আমার অবশ্যই আগে স্ক্রিনিং টেস্টটা করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন তোমার জানা লাগবে ব্লাড ট্রান্সফিউশন কাকে বলে, আমরা তো জানি অলরেডি, বাট সংজ্ঞাটা একটু পড়া লাগবে। কোনো ব্যক্তির শিরার মধ্য দিয়ে বাইরে থেকে অন্য রক্তে প্রবেশ করানোর প্রক্রিয়াকে আমরা কি বলি, রক্ত সঞ্চালন বলি। এটা এমন একটা পদ্ধতি যার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব হচ্ছে। কিন্তু যদি আমরা কি না করি, পর্যাপ্ত রকম পরীক্ষা করে না করি, পরীক্ষা করে যদি রক্ত সঞ্চালন না করি, বুম বাং একটা একটা দিয়ে দিই, তাহলে অনেক রকম সমস্যা হবে। যেমন রক্তকণিকাগুলো জমাট বাঁধতে পারে, তারপর হচ্ছে বিশ্লিষ্ট হয়ে যাবে, কিংবা জন্ডিসের প্রাদুর্ভাব দেখা যাবে, কিংবা প্রস্রাবের সাথে হিমোগ্লোবিন নির্গত হবে, ঠিক আছে। এসব হচ্ছে তোমার সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। আচ্ছা তো এই লাইনগুলো তো আশা করি পারবা, এগুলো বোঝানোর মতো তেমন কিছু নাই। আচ্ছা এই যে এখানে যেটা বললাম, এটা মানুষের দেহ থেকে 450 ml রক্ত বের করে দিলে তেমন কোনো সমস্যা হয় না, ঠিক আছে, কারণ তার দেহ প্রতি সেকেন্ডে প্রায় 20 লক্ষ লোহিত রক্তকণিকার সৃষ্টি করতে পারে, ঠিক আছে, একটু মাথায় রাখবা। সো সুস্থ ব্যক্তি প্রতি 4 মাস অন্তর অন্তর ব্লাড দিতে পারে, ঠিক আছে, একটু মাথায় রাখবা। এগুলো এমসিকিউর জন্য লাগবে, এগুলো আমরা জানি, এগুলো জাস্ট তুমি রিডিং পড়বা কিসের জন্য, এগুলো রিডিং পড়বা আমাদের পরীক্ষায় বেশি লেখার জন্য, ঠিক আছে। এগুলো এমসিকিউতে তো আসবে না, যেগুলো আসবে আমি গোল দাগ দিয়ে দিছি। আচ্ছা তাহলে মাথায় রাখবা, তোমার এই যে রক্ত সঞ্চালনের জন্য আমাদের দুই রকম জটিলতা সৃষ্টি হয়। একটা হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন জনিত জটিলতা, আরেকটা হচ্ছে আমাদের গর্ভজারণ জনিত জটিলতা। যেমন আমাদের ব্লাড গ্রুপ যদি ম্যাচিং না হয় আর কি, ঠিক আছে, সাপোজ তোমার ব্লাড গ্রুপ এ, তোমাকে দিছে বি, তো ম্যাচ হইলো না, তো না হইলে দুই রকম সমস্যা হতে পারে। একটা হচ্ছে আমাদের রক্ত জমাট সঞ্চালিত, রক্ত সঞ্চালন জনিত সমস্যা, এটা হচ্ছে আমাদের একটা হইতে পারে আমাদের রক্ত জমাট বাঁধবে, এটা আমরা সবাই বুঝতে পারছি। আরেকটা হচ্ছে আমাদের গর্ভধারণের সমস্যা হবে, ঠিক আছে, গর্ভধারণজনিত জটিলতা, এটা এখন বুঝতে হবে না, গর্ভধারণ জনিত জটিলতা, জাস্ট এটা পরীক্ষায় তুমি লিখে দিবা, ঠিক আছে। মানে ব্লাড গ্রুপ ম্যাচ না হলে গর্ভধারণজনিত জটিলতা হইতে পারে। সেক্ষেত্রে একটা বাচ্চা জন্ম নেয়, যে বাচ্চাটার একটা আলাদা নাম আছে, মানে পিতার, ধরো পিতার ব্লাড গ্রুপ, সাপোজ ধরো একটা উদাহরণ দিই, সাপোজ পিতার ব্লাড গ্রুপ হচ্ছে রেসাস পজিটিভ, মাতার হচ্ছে রেসাস নেগেটিভ, তাহলে এই ঝামেলাটা সৃষ্টি হবে, ঠিক আছে। তাহলে তাদের ক্ষেত্রে যে সন্তানটা হবে তাদের সেটা একটা কি রোগ নিয়ে জন্ম নেবে, রোগের নাম হচ্ছে লিখে নাও এরিথ্রোব্লাস্টোসিস। সন্তানটা কিন্তু জন্ম নেওয়ার পরপরে কিন্তু মারা যাবে, ঠিক আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে, এটা হচ্ছে রোগের নাম এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে তোমার এখন কোয়েশ্চেন করতে পারো, তাহলে ভাইয়া বিয়ে করার আগে কি ব্লাড গ্রুপ চেক করে বিয়ে করা দরকার? না, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার সৃষ্টিকর্তা এমনভাবে জিনিসটা দিচ্ছে যাতে তোমার সমস্যা হয় না। আমাদের খুবই মজার বিষয়, সেটা হচ্ছে খুবই সৌভাগ্যের বিষয় আর কি, পৃথিবীতে কিন্তু আরএস নেগেটিভ ব্লাডটা খুবই দুর্বল, খুবই দুর্লভ, ঠিক আছে, খুবই রেয়ার, ঠিক আছে। আরএস নেগেটিভ কিন্তু এশিয়ার মধ্যে তেমন একটা পাওয়াই যায় না, ঠিক আছে, বুঝতে পারছো, দ্যাটস এটা কোনো সমস্যা হয় না। আর যদিও সমস্যাটা হয়, তাহলে কিন্তু তারা যদি সন্তান নেয়, তাদের সন্তানের ক্ষেত্রে কিন্তু প্রথম সন্তানের ক্ষেত্রে এই রোগটা হবে না, কারণ প্রথম সন্তানের ক্ষেত্রে রোগটা হওয়ার জন্য যে টাইমটা লাগবে তার আগে কিন্তু সন্তান দুনিয়ায় চলে আসে, ঠিক আছে, যার কারণে এই রোগটাও হতে পারে না। এখন দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি ঝামেলা হবে? হ্যাঁ হবে, কিন্তু মজার বিষয় তার বিরুদ্ধেও কিন্তু চিকিৎসা শাস্ত্রে কি আছে, ব্যবস্থা আছে, সেটা হচ্ছে অ্যান্টি ডি সিরাম, একটা ইনজেকশন আর কি, এটা হচ্ছে অ্যান্টি ডি সিরাম। এই অ্যান্টি ডি সিরামটা দিলে সেটা কি করে ফেলে, এই জিনিসটা আর হইতে পারবে না, ঠিক আছে, অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আর হওয়ার চান্স নাই। সো সবকিছুর কি আছে, প্রতিকার আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা তাহলে ভাই আমরা পারবো, আমরা হচ্ছে কি রক্ত সঞ্চালন জনিত তোমার যত রকমই আছে সবগুলা পারবো। এখন আমাদের নেক্সট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে মানবদেহের রক্ত সংবহন। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে ভাইয়া। আচ্ছা সো আমরা একটু তো পারবো, আমাদের রক্ত ইস্যু যা আছে সবকিছু আমরা মোটামুটি পারবো। এখন হচ্ছে আমরা পড়বো এরপরের টপিকটা, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের গঠনটা আর কি, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমার এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি যেটা আসবে সেটা হচ্ছে হৃৎপিণ্ডটা, ঠিক আছে ভাইয়া। সো এরপর হচ্ছে আমরা এই টপিকটা শুরু করবো।